মধ্যরাতের ঘুমে স্তব্ধ, তখন সকিনা এক অচেনা পুরুষের সাথে জ্যোৎস্নার আলোতে ঢুকে পড়ল গভীর জঙ্গলে। মনে আসা সেই বৃক্ষের সন্ধান যদি সত্যি লোকটা দিতে পারে, তার বাবা হয়তো সত্যি আবার তার দৃষ্টিশক্তি ফিরে পাবে। এই লোকটার সাথে গত 2 সপ্তাহ থেকে অন্তত এইটুকু বুঝতে পেরেছে, সে লোকটার সাথে থাকলে তার কোনো ক্ষতি হবে না। বেশ অনেকক্ষণ শব্দহীন ভাবে চলল দুজনে। জঙ্গলের শুরুর দিকে গাছপালা ঝোপঝাড় কম থাকার চলতে তেমন অসুবিধা হচ্ছে না। অবশ্য সে খেয়াল করলো না, জঙ্গলের ভেতরে ঢুকতেই যুবকের চেহারা কেমন যেন একটু কঠোর হয়ে এলো। শরীরের পেশিগুলো শক্ত হয়ে আসছে, লোমকূপের ঘনত্ব বাড়ছে। সকিনা শুধু মুগ্ধ চোখে জঙ্গলের চারপাশ দেখতে দেখতে হাঁটছিল। ভেতর থেকে যে জঙ্গলটা এত সুন্দর আর ভয়ের, তা বাইরের থেকে বুঝাই যায় না। নানান জন্তুর হাঁক ভেসে আসছে জঙ্গলের এদিক সেদিক থেকে। এগুলো কি রাতেও ঘুমায় না? ঝিঝি পোকার শব্দ, পায়ের খসখস। এক সুদর্শন যুবকের সাথে পথ চলা তার মনকে রোমাঞ্চিত করে ফেলে। সকিনা নিশ্চিত এই যুবক তার সাথে না থাকলে সে এতক্ষণে ভয়ে দৌড়ে জঙ্গল থেকে বেরিয়ে যেত। অনেকটা পথ চলার পর ভাবলো, কোথায় যাচ্ছে তারা? আসলে কি অমন কোনো গাছ আছে যার শিকড়ের রস মানুষকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারে? চাঁদের মিহি আলোয় লোকটাকে কেমন অদ্ভুত লাগছে। ওর গায়ে যে এত লোম, তা সে এতদিন খেয়াল করেনি কেন? তার থেকে কয়েক কদম সামনে মানুষটা। সকিনার ইচ্ছে করছে তার শরীরটা স্পর্শ করতে। হঠাৎ একটা গাছের গোড়ার কাছে গিয়ে বসে পড়লো যুবকটি। সকিনা অবাক হয়ে গাছের দিকে তাকিয়ে দেখলো এটা খুবই ছোট একটা গাছ। লোকটার দেওয়া বর্ণনার সাথে মিল নেই। যুবক তার দিকে তাকিয়ে হাসলো। এটা সেই গাছ নয়, ওটা আরো ভেতরে। তুমি ক্লান্ত হয়ে গিয়েছো, একটু বিশ্রাম নাও। আসলে ক্লান্ত হয়ে গিয়েছিল সে। তার পাশে গিয়ে বসে পড়লো সেও। যুবকটি তার দিকে তাকিয়ে আছে। কি অদ্ভুত সুন্দর চোখ লোকটার। যুবকের শরীর কেমন কম্পিত হচ্ছে। সকিনার মনে হচ্ছে তার চোখে কোনো ভ্রম হয়েছে। লোকটার চোখগুলো লাল হয়ে আসছে, শরীরের লোম আরো ঘন হয়ে উঠছে। এটা কি করে সম্ভব? লোকটা তার একটু কাছে এসে 2 হাত চেপে ধরলো, বলল, বাকিটা পথ তোমাকে একা যেতে হবে। তুমি এদিক বরাবর সোজা চলতে থাকবে। এখানে দুজন মানুষ পাশাপাশি চললে বিপদ হতে পারে। আমি ওই ঝোপের আড়ালে তোমার পাশাপাশি চলবো। দুজনেই কেউই কোনো কথা বলবো না। চলো। এই বলেই লোকটা দ্রুত ছুটে ঝোপের আড়ালে চলে গেল। হতভম্ব হয়ে গেল সকিনা। এর জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। একা একা সে কি করে চলবে? দুজন একসঙ্গে চললে কি বিপদ! সামনের পথে তাকাতেই বুকটা কম্পন বেড়ে গেল। ঘন ঝোপঝাড়, ঘন গাছের সারি। সে কয়েকবার লোকটাকে ডাকলো, সাড়া পেল না। তারপর ভয়ে ভয়ে সামনের দিকে চলতে লাগলো। গাছের ফাঁক ফোকর দিয়ে যে জ্যোৎস্নার আলো প্রবেশ করছে, সেই আলোতে কোনো রকম ভাবে পথ চলা যায়। তার ডান পাশে বিশাল ঝোপ, তার ওপাশ থেকেই অন্য কারো পথ চলার খসখস শব্দ শোনা যাচ্ছে। অর্থাৎ সেই যুবকটি তার পাশাপাশি হাঁটছে আড়ালের কথা মতো। কিন্তু পদশব্দ এত ভারী মনে হচ্ছে কেন? 4 পাওয়া জন্তু হাঁটছে যে ফসফস করে এত জোরে। লোকটা শ্বাস নিচ্ছে কি করে? ডানা পাকানো ভয় নিয়ে প্রায় 1 ঘন্টা একা হেঁটে চলল সে। ক্লান্তিতে শরীর অবশ হয়ে আসছে, কিন্তু থামবে কিনা সে বুঝতে পারছে না। এইদিকে গাছ কম, কিন্তু ওই ঝোপটা এখনো তার থেকে যুবকটাকে আলাদা করে রেখেছে। দ্রুত হাঁটছে সে, আর ছটফট করছে মন। কি জানি বিপদের গন্ধ নাকে এসে আঘাত করছে। তার ডান দিকে বড় ঝোপ, বাঁ দিকেও কিছু ছোট ছোট ঝোপ রয়েছে। সেদিকে এক মুহূর্ত চোখ পড়তেই তার শির দ্বারা বরফ শীতল বাতাসের একটা স্রোত বয়ে গেল। ঝোপের পেছন থেকে এক জোড়া জলজলে চোখ তার দিকে তাকিয়ে আছে। ওটা যে কোনো বন্যজন্তু, তাতে আর কোনো সন্দেহ নেই। তার পাশ থেকে বেরিয়ে এলো আরো এক জোড়া চোখ, তার পাশ থেকে আরো এক জোড়া। মূর্তি ঝোপের আড়াল থেকে লাফিয়ে বেরিয়ে এলো 3টি ভয়াল দর্শন বাঘ। হুঙ্কার ছাড়লো সকিনাকে উদ্দেশ্য করে। পিছু ঘুরে দৌড় দেওয়ার শক্তিটিও তার মাঝে এখন অবশিষ্ট নেই। লোকটাকে উদ্দেশ্য করে শুধু বলল, বাঁচাও। একটা বাঘ তাকে উদ্দেশ্য করে লাফ দিল। মুখ দিয়ে আর্তনাদ করে 2 হাত দিয়ে মাথা ঢেকে চোখ বন্ধ করে মাটিতে বসে পড়ল সে। মৃত্যুর প্রস্তুতি। কিন্তু না, ওটা ওকে আঘাত করতে পারেনি। চোখ খুলে দেখলো বিকট আকার একটা অদ্ভুত সাদা জন্তু বাঘটার ধর কামড়ে দাঁড়িয়ে আছে। মুখ দিয়ে আছাড় মেরেই বাঘটাকে দূরে ফেলে দিল ওটা। আরেকটা বাঘও হুঙ্কার ছেড়ে লাফিয়ে পড়লো জন্তুটার উপর। জন্তুটা মাথা দিয়ে আঘাত করলো ওটার পেট বরাবর। মাটিতে পড়ে যেতেই 2 পা দিয়ে চেপে ধরলো ওটার শরীর। ওটাও জ্ঞান হারালো। তৃতীয় প্রাণীটা এদের
তুলনায় বেশ ছোট বাঘ। সে জন্তুটার এই লড়ার ক্ষমতা দেখে আর চোখে একবার তার শিকার মেয়েটার দিকে তাকালো, তারপরে উল্টো ঘুরে ছুটতে লাগলো। জন্তুটা এবার ঘুরে সকিনার দিকে তাকালো। সে বুঝতে পারছে বাঘগুলোর কাছ থেকে এই জন্তুটাই তাকে বাঁচিয়েছে, কিন্তু কোনো মহৎ উদ্দেশ্যে নয়। অন্যের শিকারকে শুধু নিজের খাদ্য বানানোর জন্য এই লড়াই। এমন বড় অদ্ভুত মাংসাশী জন্তুর সে জীবনে কখনো নাম শুনেনি, কিন্তু জন্তুটা তার উপর লাফিয়ে পড়ার কোনো লক্ষণ দেখালো না। ওটা উল্টো ঘুরে হাঁটু মুড়ে বসে পড়লো, মুখ দিয়ে হালকা গড় গড় আওয়াজ করলো, মাথা দিয়ে সকিনাকে ইশারা করে বলল যেন ওর পিঠে উঠে পড়তে। সকিনা ভয়ে ভয়ে চারদিকে তাকালো। সেই যুবকটিকে কোথাও দেখা যাচ্ছে না। তার কি কোনো বিপদ হয়েছে? যুবককে কয়েকবার ডাকলো সে, কিন্তু ঝোপের উপাস থেকে কেউ সাড়া দিল না। জন্তুটা চোখ কেবল বাঁকা করে নাক কুচকে তার দিকে তাকালো, যেন মজার কিছু ঘটছে। সকিনা ধীরে ধীরে গিয়ে জন্তুটার পিঠে উপর উঠলো, শক্ত করে চেপে ধরলো ওটার পশম যাতে না পড়ে যায়। সবকিছু স্বপ্নের মতো লাগছে তার কাছে। যা কিছু তার সাথে ঘটছে এর কিছুই তো বাস্তবে ঘটা সম্ভব না। এত বিকট একটা জন্তু কি করে তাকে এমন কাছে টেনে নিচ্ছে? সকিনার এক মুহূর্তে মনে হলো এই জন্তুটার সাথে থাকলে তার আর কোনো বিপদ ঘটবে না। অবশ্য যুবকটার জন্য তার মন কেমন কেমন করছে। কোথায় আছে সে? তাকে পিঠে নিয়ে ছুটতে চললো জন্তুটা। ঝোপঝাড় পেরিয়ে, নানান গর্ত, উঁচু ঢাল পেরিয়ে প্রায় আধ ঘন্টার পর একটা বিকট আকৃতির গাছের নিচে ওকে এনে ফেললো। জন্তুটা বিস্ময় ভরা দৃষ্টিতে গাছটার দিকে তাকিয়ে রইল সে। এত বড় গাছ, অথচ গাছের কোনো পাতা নেই। ছালগুলো কেমন অদ্ভুত রঙের। ওই তো গোড়ার দিকে একটা খুপড়ি দেখা যাচ্ছে। তাকে পিঠ থেকে এরকম ছিটকে মাটিতে ফেলে দিল জন্তুটা। এরপর ছুটতে ছুটতে অদৃশ্য হয়ে গেল জঙ্গলের ভেতরে। হতভম্ব হয়ে এই ভয়ানক সুন্দর প্রকৃতির মাঝে দাঁড়িয়ে রইল এক কুশরী মেয়ে। চোখ মুখ ফুটে তার শুধু বিস্ময়, হাহাকার আর আতঙ্ক। কয়েক মুহূর্ত পরেই পেছনে কারো পদধ্বনি শুনে ঘুরে তাকালো। ওই তো দাঁড়িয়ে আছে যুবকটি। দ্রুত ছুটে লোকটার কাছে চলে এলো সে। কোথায় ছিলে তুমি? আমি ভাবলাম বড় কোনো বিপদ হয়ে গেছে। অদ্ভুত এক জন্তু আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছে। আমি লুকিয়ে লুকিয়ে তোমাকে অনুসরণ করছিলাম। জঙ্গলের নিয়মানুসারে হঠাৎ বাঘগুলোকে দেখে চমকে উঠি। তখনই দেখি ওই জন্তুটা তোমাকে বাঁচালো। আমি আর দেখা করিনি। হয়তো জন্তুটা আমাকে দেখে আক্রমণ করে বসতো। পরে তোমাদের অনুসরণ করে এখানে এসেছি। জন্তুটা এত গতিতে আমাকে নিয়ে ছুটে এলো। তুমি পায়ে হেঁটে কি করে একসঙ্গে একই সময়ে এখানে পৌঁছালে? আমি শর্টকাট রাস্তায় এসেছি। তাহলে আমাকে শর্টকাট রাস্তা দিয়ে নিয়ে এলে না কেন? আহা, তুমি দেখি অনেক খুঁতখুঁতে। গাছটার দিকে ভালো করে তাকাও। গাছটার দিকে তাকাতেই মনে আবার সেই ভয় ফিরে এলো। এর সামনে নিজেকে ক্ষুদ্র অসহায় একটা মানুষ মনে হচ্ছে তার। যে কোনো মুহূর্তে যেন গাছটা নড়ে উঠবে। গাছের গোড়ালি সেই গর্তের দিকে আঙ্গুল ইশারা করে সকিনা জিজ্ঞেস করলো, ওখানে কি? যুবক বিস্মিত হয়ে বলল, আমিও তো বুঝতে পারছি না। যাবে ওটার ভেতরে? আটকে উঠলো সকিনা। কখনোই না। কি ভয়ঙ্কর লাগছে। তাহলে হাঁটু গেড়ে বসে গাছটার কাছে চোখ বন্ধ করে মন থেকে প্রার্থনা করো। বলো, প্রভু আমার মনের ইচ্ছা পূরণ করে দিন। সকিনা ভয়ে ভয়ে গাছটার একটু কাছে এগিয়ে গেল। হাঁটু মুড়ে বসে চোখ বন্ধ করে বিড়বিড় করতে লাগলো, হে প্রভু, মহান শক্তিশালী গাছ, আমার বাবার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিন। তার একদম ঘাড় ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে যুবক। চোখ জল জল করছে তার, যেন যে কোনো মুহূর্তে ঝাঁপিয়ে পড়বে সকিনার ঘাড়ে কামড় বসাতে। চোখ খুলে সকিনা পেছনে তাকালো। যুবক নিজেকে সামনে নিয়েছে। হাত ধরে সকিনাকে দাঁড় করালো, নিয়ে গেল বিশাল বৃক্ষের পেছনে। হাত ইশারায় দেখালো কয়েকটি কচি শিকড়। সকিনা ওগুলো তুলে নিল। যুবক এবার গম্ভীর কণ্ঠে বলল, এর রস তোমার পিতার চোখে দিলে তিনি আবার দেখতে পাবেন। আনন্দে নেচে উঠলো সকিনার মন। বিশ্বাস করতে পারছে না মুহূর্তটাকে। যুবক বলল, রাত প্রায় শেষের দিকে। যেই জন্তুটা তোমাকে এই পর্যন্ত নিয়ে এসেছে তা এই বৃক্ষের সন্তান, বৃক্ষের গোলাম। বৃক্ষ তোমাকে পছন্দ করেছে বলেই জন্তুটাকে তোমাকে রক্ষা করে এখানে আনতে পাঠিয়েছিল। আমার বিশ্বাস আমি আড়ালে চলে গেলেই জন্তুটা এসে হাজির হবে এখানে, তোমাকে পৌঁছে দেবে গ্রামে। বিচলিত হয়ে সকিনা বলল, আর তুমি? আমি ছোট পথ দিয়ে ছুটবো। জঙ্গলের শেষ মাথায় গিয়ে আবার দেখা হবে আমাদের। জন্তুটা পুরুষদের পছন্দ করে না। আমাকে দেখতে পেলে বিপদ হবে। আমি চললাম। এই বলে মেয়েটিকে আবার নিঃসঙ্গ করে জঙ্গলের ভেতর চলে গেল লোকটা। আশ্চর্যের বিষয়, সকিনার জন্য যেই পথ দিয়ে যুবকটি অদৃশ্য হলো সেই পথ ধরেই মুহূর্ত পরেই এসে হাজির হলো অদ্ভুত বৃহৎ সেই সাদা জন্তুটি। হাঁটু গেড়ে বসে তাকে পিঠে
থাকতে ইশারা করলো। সকিনা জন্তুটার পিঠে উঠলো, শক্ত করে জড়িয়ে ধরলো ওটার গলা। কোমরের কাছেই গিফট দিয়ে রেখেছে শিকড়গুলো। বাতাসের বেগে ছুটতে লাগলো জন্তুটা জঙ্গলের ভেতর দিয়ে। জঙ্গলের শেষে এসে থামলো জন্তুটা। ওই তো দেখা যাচ্ছে গ্রাম। পিঠ থেকে ছিটকে পড়লো সকিনা। একবার সকিনার দিকে তাকালো জন্তুটা, তারপর মুহূর্তে ঘুরে জঙ্গলের ভেতরে ছুটে চলে গেল। তার একটু পরেই আড়াল থেকে বেরিয়ে এলো সুদর্শন যুবকটি। সকিনার মাথায় কিছুতেই ঢুকে না, লোকটা এত দ্রুত কি করে চলে এলো। যুবকটি তার মুখোমুখি দাঁড়িয়ে আছে। সকিনা চিবুক স্পর্শ করলো তার হাত। এবার আমাকে বিদায় নিতে হবে। সকিনা বিস্মিত বলল, মানে? তুমি আমার জন্য অনেক সেবা যত্ন করেছো, আমি তোমার প্রতি সব সময় কৃতজ্ঞ থাকবো, কিন্তু আমাকেও আমার বাড়িতে ফিরে যেতে হবে। আমার মনে হয় এটাই সুন্দর সময়। চোখ ভিজে উঠলো মেয়েটার। কি বলবে খুঁজে পাচ্ছে না। যুবকই বলল, রাত প্রায় শেষ হয়ে এসছে, তুমি বাড়ি চলে যাও, আমাদের আবার দেখা হবে। এই ওষুধ দিয়েই তোমার বাবা সুস্থ হয়ে উঠবেন, তবে তোমাকে এর মূল্য দিতে হবে বৃক্ষের কাছে। কি কি মূল্য? আগে বলো নি কেন? ভয় পেও না, তোমার বাবা দৃষ্টিশক্তি ফিরে পেলে সবাই জানতে চাইবে কি করে এটা হলো। তুমি তখন সবাইকে সত্যিটা বলবে, গ্রামের সবার কাছে ক্ষমতাবান গাছটার মহত্ব প্রচার করবে, আর বলবে তাদের যে কোনো সাহায্যে বিপদে গাছটা তাদের উপকার করার ক্ষমতা রাখে। তারা যাতে গাছটার কাছে এসে নিজেদের প্রয়োজন উপস্থাপন করে, তবে কোনো পুরুষ যাতে এই জঙ্গলে প্রবেশ না করে। গাছের কাছে প্রার্থনা করতে দলবদ্ধভাবে নারীরাই শুধু যাতে আসে, কারণ ওই অঞ্চলে পুরুষ অপ্রয়োজনীয়। প্রয়োজনে তুমি তাদের পথ নির্দেশনা দেবে। শুধু আমার সাথে যে তোমার দেখা হয়েছে এই কথাটুকু বলবে না। এমন কথা শুনলে তো গ্রামের প্রায় সব নারী ওই গাছটার কাছে গিয়ে হাজির হবে। ওদের তো সমস্যা শেষ নেই, আগেই তোমাকে বলেছি। এটাই তো আমরা চাই। মানে? কিছুই না, তাদের অবশ্যই রাতে ওখানে যেতে বলবে। দিনের আলোতে গাছটাকে ওরা খুঁজে পাবে না। তোমার কাজ কিন্তু তোমাকে করতেই হবে। বলো করবে? করব। যাও তাহলে, আবার দেখা হবে। লোকটা ধীরে ধীরে জঙ্গলের ভেতরে চলে গেল। কি যেন এক অশুভ আশঙ্কায় মনটা কেঁপে উঠছে সকিনা। লোকটা চলে যাওয়ার মনটাও বিষাদে ভরে উঠেছে। রাতের শেষ অংশে সে ধীর পায়ে রওনা দিল নিজের বাড়ির উদ্দেশ্যে। নিশ্চিন্ত মন নিয়ে ভয়ানক সুন্দর একটা রাত পার করেছে কিশোরী মেয়েটার গভীর জঙ্গলে। ক্লান্তিতে অবশ্য শরীর এখন অবশ হয়ে আসছে, মন তবু চঞ্চল হয়ে রয়েছে। শিকড়গুলোর রস পাবার দৃষ্টিশক্তি যতক্ষণ না ফিরিয়ে দিচ্ছে, মনে কিছুতেই শান্তি পাবে না সে। তাকে পরীক্ষা করে দেখতেই হবে অচেনা সেই যুবকের কথা কতটুকু সত্য, বিকট সেই বৃক্ষের ক্ষমতা কত দূর প্রসারিত। সত্যি ভোরের হালকা আভায় আলোকিত হয়ে উঠছে চারপাশ। বাড়ির কাছে পৌঁছে গেছে সকিনা। ভয়ে ভয়ে ঘরে ঢুকলো। বাবা ঘুমিয়ে আছে দেখে হাঁপ ছেড়ে বাঁচলো। কেউ টের পায়নি তার এই অভিযান সম্পর্কে। শিকড়ের ওষুধটা কাজ না করলে জঙ্গলের এই রাতটার কথা সে কাউকে বলবে না প্রতিজ্ঞা করলো। শিকড়গুলো বেটে প্রায় ভর্তার মতো করে ফেললো সে। ধীরে ধীরে এসে বিছানায় বাবার মাথার পাশে বসলো। ভর্তার প্রলেপটা লেপটে দিতে লাগলো তার বন্ধ চোখ জোড়ার উপরে। তার বাবা চমকে উঠলেন। কে কে বলে সকিনা তাকে শান্ত করলো। বলল, একটা ওষুধ দিচ্ছি বাবা, তুমি এখন থেকে আবার আগের মতো দেখতে পাবে। হোসেন মিয়া মুচকি হাসলেন। তার মাথা খারাপ হয়েছে সকিনা? মরা জিনিস কি আবার বাসে? রাত কত হয়েছে, ঘুমা গিয়া মা। আহা আব্বা, চুপচাপ শুইয়া থাকো তো। প্রলেপ দিয়ে ঘর থেকে বের হয়ে গেল সে। বুক ধরফর করছে। কি হবে এখন? একবার মনে হলো সমস্তটাই ছেলে মানুষই, এমন আবার হয় নাকি? পর মুহূর্তেই ভাবলো রাতে তার সঙ্গে যা ঘটে গেল, এরপর অলৌকিক শক্তির প্রভাবে তার বাবা দৃষ্টি শক্তি ফিরে পেলে আশ্চর্যের কি আছে। বাইরের পুরোপুরি ফর্সা হয়ে উঠেছে। উঠানে একটা পিঁড়ি পেতে চুপচাপ বসে আছে সকিনা। মনে হাজার শঙ্কা। হঠাৎ ঘর থেকে ভেসে এলো বাবার চিৎকার। মনের ভুল নাকি? মনে হচ্ছে বাবা আনন্দে চিৎকার করে কাঁদছেন। ছুটে ঘরে গেল সে। হোসেন মিয়া বিছানা থেকে প্রায় লাফিয়ে নামলেন। টলতে টলতে এসে সকিনাকে জড়িয়ে ধরলো। মারে, কতদিন পরে আমার মায়ের মুখটা দেখলাম। এই দেখ আমি সব দেখতেছি। কি ওষুধ দিলি তুই? আনন্দে কাঁদতে থাকে সকিনাও। সব তাহলে সত্যি? যুবকটা আর বিশাল গাছটার জন্য কৃতজ্ঞতার মনটা ভরে উঠল। মেয়েকে রেখে হোসেন মিয়া
ছুটলেন গ্রামের রাস্তার দিকে। তিনি কিছুতে বিশ্বাস করতে পারছেন না তিনি আবার দেখতে পাচ্ছেন পুরো গ্রাম বাচ্চা শিশুর মতো ছুটে বেড়ালেন তিনি। কতদিন পর দেখলেন এই সুন্দর দৃশ্যগুলো। গ্রামের সব মানুষ বিস্মিত হয়ে গেল হোসেন মিয়ার দেখে। লোকটা দৃষ্টিশক্তি ফিরে পেল কি করে? হোসেন মিয়া সবাইকে বলে বেড়াতে লাগলো সকিনা এক অদ্ভুত ওষুধ তার চোখে মাখিয়ে দিয়েছিল, ওটাই তার জ্যোতি আবার ফিরিয়ে দিছে। আস্তে আস্তে হোসেন মিয়ার অলৌকিকভাবে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার গুঞ্জনটা পুরো গ্রামে ছড়িয়ে পড়লো। সবাই হোসেন মিয়ার বাড়িতে এসে ভিড় জমালো। সকিনা বলল হঠাৎ স্বপ্ন দেশ পায় সে জঙ্গলে যাওয়া। স্বপ্নের পাওয়া পথ মোতাবেক রাতের আধারে একটা বড় গাছের নিচে হাজির হয়েছে। হাঁটুমুড়ে গাছের কাছে প্রার্থনা করে বাবাকে নিয়ে গাছটা তাকে শিকড়ের সন্ধান দেয় এবং তা দিয়েই তার বাবার দৃষ্টিশক্তি ফিরে পায়। গ্রামের মানুষেরা বিস্মিত হয়ে শুনে অনেকেই বিশ্বাস করে ঘটনাটা, কেউ কেউ আবার বলে পাগলের পড়া, আপনা আপনি সেরে উঠেছে হোসেন মিয়া, গাছ আবার ইচ্ছা পূরণ করে নাকি? সকিনা তাদের বলে পৃথিবীর এমন কিছু নেই যা ওই গাছটা দিতে পারবে না, কিন্তু জঙ্গলের ওই অংশটা পুরুষদের জন্য বিপজ্জনক, শুধু নারীরাই সেখানে যেতে পারবে এবং যেতে হবে মধ্যরাতে। হাঁটুমুড়ে গাছটার কাছে জানাতে হবে প্রার্থনা। পুরো গ্রামে ছড়িয়ে পড়লো ঘটনাটা। জঙ্গলের খুব ভেতরে এই গ্রামের কেউই কোনোদিন যায়নি, যাওয়ার তেমন কোনো প্রয়োজনও পড়েনি। অনেকেই জানতো এই জঙ্গলের শেষ মাথায় একটা বড় নদী আছে যা কিনা সাগরের সাথে মিশেছে। যারা অতি বয়স্ক তারাও তাদের ছোটবেলায় বড়দের কাছে শুনেছে জঙ্গল শেষে ওই নদীর পাড়ে নাকি একসময় প্রাচীন একটা গোষ্ঠী বাস করত। নানান পিশাচ দেবতা পূজারী ছিল তারা। ভয়ানক ভয়ানক পিশাচের পুজো করত তারা। আমন্ত্রণ করে নিয়ে আসতো তাদের মাঝে, তাদের সাহায্যে পূর্ণ করত নিজেদের মনস্কামনা, লাভ করত দীর্ঘায়ু, অসীম শক্তি। দূর দূরান্ত থেকে মানুষ বন্দি করে এনে উৎসর্গ করত পিশাচের উদ্দেশ্যে। কোনো এক পিশাচ বিরোধী নারীর ছলনায় পরে গোষ্ঠীর প্রধান মাতবর এক শক্তিশালী পিশাচের পূজায় অবহেলা করেছিল। পিশাচটা ক্রোধে ক্ষোভে অভিশাপ দিয়ে গ্রাম প্রধান সহ তার সব সন্তানদের গাছ বানিয়ে ফেলে। অভিশপ্ত গাছ অনন্তকালের জন্য। গোষ্ঠীর বাকি লোকগুলো তার রাগ দেখতে রক্ষা পায়নি। গোষ্ঠীর বাকি মানুষদের মাঝে ছড়িয়ে পড়ে এক অচেনা অদ্ভুত রোগ। তাদের শরীরের ভেতরে পোকা জন্মাতে শুরু করে, রক্ত শুষে ফুলতে থাকে আকারের ওগুলো, তারপর ধীরে ধীরে সংখ্যা কয়েক হাজারে পরিণত হয়। শরীরের ভেতরেই মানুষের মাংস ছিদ্র করে বেরিয়ে আসতে থাকে বাইরে, ছড়িয়ে ছিটিয়ে কিলবিল করতে থাকে সারা শরীরে। শরীর জুড়ে হাজার ফুটো তৈরি হয়, ওসব থেকে পুঁজ বের হয় অনর্গল, আর পোকাগুলো ভেতরে ঢোকা এবং বের হওয়ার ব্যর্থ থাকে পট্টা। শরীরের ঘা হয়ে যায়, পচা গন্ধে ছেয়ে যায় চারপাশ। তাদের মাংস গলে গলে পড়তে থাকে শরীর থেকে, ভয়ঙ্কর বিভৎস হয়ে ওঠে চারপাশ। কয়েকজন তখন পালিয়ে যেতে সক্ষম হয় শুধু। এইসব কথাগুলো গল্প হিসেবেই গ্রামের সবাই শুনতো, তাও বহু বহু বছর আগে। বিশ্বাস করার মতো কিছুই ছিল না এতে। গোষ্ঠীর যেসব লোক পালিয়ে গিয়েছিল তাদের কেউ কেউ নাকি আশেপাশের গ্রামে আশ্রয় নিয়েছিল, তাদের থেকে এসব গল্প ছড়িয়েছে। পিশাচ তো চর্চা যে কি ভয়ঙ্কর বিপদ বয়ে আনে তা বুঝতে পেরে পরবর্তী জীবন তারা এসব থেকে দূরে থাকে। এরপরে এসব কাহিনী প্রায় ভুলেই গিয়েছিল গ্রামের লোকেরা। আজ পর্যন্ত সকিনার পিতার দৃষ্টিশক্তি ফিরে পাওয়া, সকিনার জঙ্গলের কাহিনী বর্ণনা, শক্তিশালী গাছটির আবির্ভাবের প্রসঙ্গে তাই গ্রামের বয়স্করা চঞ্চল হয়ে উঠলেন সেই ছেলেবেলার গল্পটার কথা মনে হতে। বললেন ছোটবেলায় এমন গাছের কথা তারা শুনেছিল বড়দের কাছে। গাছটা একটা পিশাচের অভিশাপ, ওটা পিশাচ বৃক্ষ, ছোট উপকারের ফাঁদে ফেলে বড় ক্ষতি করে ফেলবে। কেউ যাতে ভুল করেও লোভে পড়ে জঙ্গলে না যায়। বয়স্ক মানুষের কথার তাৎপর্য কেউই অনুধাবন করে না। গ্রাম্য মানুষেরা কুসংস্কারাচ্ছন্ন হলেও পিশাচ জিনিসটার সাথে পরিচিত নয়। অবশ্য গ্রামে বেশ শান্তি শান্তি একটা পরিবেশ বিরাজ করছিল, কারণ সেই রাতে কুকুরগুলোর সাথে সাদা জন্তুর ভয়ানক লড়াই হওয়ার পর থেকে তারা আর ওটার দেখা পায়নি। ওটা নিয়ে তাই আতঙ্ক অনেকটাই কেটে গিয়েছে। গ্রামের কয়েকজন যুবক সকিনার বর্ণনায় কৌতূহলী হয়ে উঠেছিল। সত্যি যদি এমন এক গাছ থাকে যা তাদের মনের সব ইচ্ছা পূরণ করবে, তারা দল ভেদে দিনের আলোতে জঙ্গলের ভেতর প্রবেশ করলো।
গাছটাকে খুঁজে বের করার উদ্দেশ্যে, কিন্তু জঙ্গলের একটু গহীনে ঢুকতেই পথ হারিয়ে ফেললো। মুখোমুখি হতে লাগলো বন্যজন্তু। কোনো রকমে দৌড়ে প্রাণ নিয়ে জঙ্গল থেকে পালিয়ে আসতে পারলো তারা। জঙ্গলের আবার ঢোকার সাহস নেই। সকিনার বলা পথ মতো অনেক পুরুষ লুকু জঙ্গলের ভেতরে গভীর রাতে গিয়ে বৃক্ষের কাছে পৌঁছাতে চাইলো, কিন্তু অল্পখানি এগিয়ে পথ হারিয়ে ফেলে হতাশ হয়ে অনেক কষ্টে বাড়িতে ফিরে আসতে হলো তাদের। মহিলারা এখনো কেউ সাহস করে উঠতে পারেনি। যেখানে পুরুষেরা পাচ্ছে না, তারা কি করে মধ্যরাতে জঙ্গলে প্রবেশ করবে? একজন মহিলা একদিন এসে সকিনার কাছে মনোযোগ দিয়ে সমস্ত বিবরণ শুনে নিল। মহিলাটি নিঃসন্তান ছিল, তার যৌবনের অন্তিমে পৌঁছে গিয়েছে। এখন বাঁচা মরা তার পক্ষে বড় কিছুই নয়। ভয়হীন মন, তাই এক রাতে সে সাহস করে লুকিয়ে হারিকেন হাতে ঢুকে পড়লো জঙ্গলে। সোজা হাঁটতে লাগলো। এমন সময় জঙ্গলের ভেতরে চোখে পড়লো একটি রাস্তা, যেন দীর্ঘদিন ধরে মানুষ চলতে চলতে এটা তৈরি হয়েছে। সেই পথ ধরে হাঁটতে হাঁটতে পৌঁছে গেল সেই দানব আকৃতির বৃক্ষের কাছে। সমস্ত মন প্রাণ ভয় আর আতঙ্কে টনটন করছে। হাঁটুমুড়ে প্রার্থনা করলো ওটার কাছে একটা সন্তান। এরপরেই বাড়ি ফিরে গেল। কোনো বিপদই হলো না পথে। তার কিছুদিন পরেই মহিলাটি আবিষ্কার করলো সে সন্তান সম্ভবা। সে আর তার স্বামী উন্মাদ প্রায় হয়ে গেল। গ্রামের লোকেরাও অবাক হলো, যেন যৌবনে ফুলবানুর জীবনে এই পরিবর্তন দেখে আস্তে আস্তে ছড়িয়ে পড়লো কথাটা। ফুলবানু নাকি জঙ্গলে গিয়েছিল গভীর রাতে। সেই বৃক্ষের কাছে প্রার্থনা করায় সন্তান পাওয়ার আশা পূরণ হতে যাচ্ছে। গ্রামের নারীরা পুলকিত, শিহরিত হয়ে উঠল। এটা সত্যি তাহলে কোনো পুরুষ না পারলেও নারীর মনোবাসনা পূরণ করে গাছটি। এরপর থেকে প্রায় রাতে কখনো একা কখনো দল বেঁধে নারীর দলকে আলো হাতে জঙ্গলে প্রবেশ করতে দেখা গেল। খুব সহজেই বৃক্ষের কাছে পৌঁছানোর পথ খুঁজে পাচ্ছে তার ঢোকা মাত্রই। কোনো জন্তুর হামলারও শিকার হচ্ছে না। বৃহৎ আকার গাছটার দিকে তাকাতে এমনি তাদের মনে ভক্তি জাগছে, জানাচ্ছে তাদের প্রার্থনা ওটার কাছে। সবার প্রার্থনায় পূরণ হতে থাকে। কেউ চায় সন্তান, কেউ চায় অধিক ফসল, কেউ চায় অর্থ, কারো রোগ থেকে মুক্তি। দিন যত যেতে থাকে, রাতে জঙ্গলের ভেতরে নারীদের আনাগোনা তত বাড়তে থাকে। সবার মুখে মুখে অনেক দূর ছড়িয়ে পড়েছে গাছটার মহত্ব। এরপরেই ঘটতে থাকলো নিয়মিত ভয়ঙ্কর খেলা তাদের সঙ্গে। কেউ 6 জনের দল নিয়ে জঙ্গলে প্রবেশ করলো। হঠাৎ দেখলো তাদের মধ্যে একজন উধাও হয়ে গিয়েছে। অনেক খোঁজেও আর তাকে পাওয়া গেল না। না জঙ্গলে না গ্রামে। কোনো এক গ্রামের বউ কাউকে না জানিয়ে জঙ্গলে ঢুকে পড়লো বৃক্ষের কাছে যাবে বলে, কিন্তু সে আর ফিরলো না। কেউ জানতেও পারলো না সে কোথায় নিখোঁজ হলো। নারীগুলো এতই আলাদা সময়ে আলাদাভাবে নিখোঁজ হলো যে সাধারণ নারীরা তেমন আতঙ্কিত হলো না। ভাবলো হয়তো বন্যজন্তু শিকার হয়েছে। মেয়েগুলো এত বড় সাহায্য পেতে গেলে একটু বিপদের ঝুঁকি তো নিতেই হবে। কিন্তু দিন যত গড়াতে লাগলো, নারীদের নিখোঁজ হওয়ার সংখ্যাও বাড়তে লাগলো, যা চোখে পড়ার মতো। এখন আশেপাশে প্রায় অনেক নারীরা এখানে রোজ। কিন্তু দিন যত গড়াতে লাগলো, নারীদের নিখোঁজ হওয়ার সংখ্যাও বাড়তে লাগলো, যা চোখে পড়ার মতো। এখন আশেপাশে প্রায় অনেক নারীরাই এখানে রোজ রাতে আসে। তাদের অধিকাংশই ফিরে যেতে পারে, শুধু নিখোঁজ হয়ে যায় কয়েকজন। কোথায় যায় ওরা? বৃদ্ধ পিশাচ বৃক্ষ পুরুষ তার সন্তানের বুদ্ধিতে মুগ্ধ। এত দ্রুত কাজটা হয়ে যাবে সে আন্দাজও করেনি। ভাগ্যিস অর্ধেক মানুষের শরীর নিয়ে জন্মেছে জন্তুটা। কত যুগ পরে তার মনের আশা পূরণ হতে যাচ্ছে। অভিশাপ কাটিয়ে ওঠার পথ খুব কাছে চলে আসছে। তার কোটরে এখন নারী ঘুমিয়ে আছে 60 জন, আর মাত্র 40টা শিকার লাগবে। গাছের আড়ালে লুকিয়ে আছে সেই সুদর্শন যুবক। ওই তো একজন নারী হারিকেন হাতে এগিয়ে আসছে এদিকে। তার আশেপাশে আর কেউ নেই। যুবকটাকে দেখে থমকে গেল মেয়েটা। একটা গাছের আড়ালে চলে গেল যুবক। মেয়েটা নেশাগ্রস্তের মতো গাছের সারির কাছে চলে এলো। যুবকটার শরীরের সাথে জড়িয়ে নিল নিজেকে। মুহূর্তে চমকে উঠল বাহুতে। লোমশ শরীরের অস্তিত্ব টের পেয়ে তাকিয়ে দেখলো একটা সাদা জন্তুকে জড়িয়ে রেখেছে সে। কিছু বুঝার আগেই কামড় বসিয়ে দিল জন্তুটা তার ঘাড়ে। যুবক জন্তু বিষয়টাই অপরিষ্কার। জন্তুটা টেনে নিয়ে যাচ্ছে তার 61তম শিকার নারীকে গাছটার কোটরে। গাছটার ভিতরে থেকে যেন এক আনন্দের জয়ধ্বনি বেরিয়ে এলো। কে জানবে এই গর্তের ভেতরে স্তূপ করে রাখা হয়েছে 61টি লাশ।
দেখতে দেখতে জঙ্গলের সেই বিশাল বৃক্ষের কোটরে জমা হয়েছে 61টি নারীর দেহ। শতকগুলো পূরণ হলেই এমন কিছু একটা ঘটবে জঙ্গলের জাত শত বর্ষ ধরে এই জঙ্গলের একটা শক্তি চাইছে ঘটুক, যে শক্তির উৎস লক্ষ্য এখন পর্যন্ত কোনো মানুষ জানতে পারেনি, এমনকি কারোর ধারণাও নেই এখানে কি ঘটতে চলেছে। আজ থেকে প্রায় 100 বছর আগের সময় এই জঙ্গলেরই শেষ মাথায় যে নদী রয়েছে তারপরে একটি গ্রাম ছিল, যেখানে একটা কুষ্টির বৃষ্টির মতো পরিবার বসবাস করত। জঙ্গলের শিকার, বৃক্ষের ফল, উৎপাদিত সবজি দিয়ে খুব ভালোভাবেই তাদের জীবন কেটে যাচ্ছিল। তাদের কাছে সৃষ্টিকর্তার আলাদা কোনো পরিচয় ছিল না। তাদের পূর্বপুরুষ কারা, কবে থেকে এই নদীর তীরে তারা বসবাস করে, কয়েকজন বৃদ্ধ লোক ছাড়া কেউই সেই ইতিহাস জানত। কারোর মধ্যে এই ধরনের কৌতূহলটাও ছিল না। বাইরের জগৎ সম্পর্কে জঙ্গলকেই তারা প্রভু মানত। নিজেদের গোষ্ঠীর লোকজন ছাড়া আর কাউকে তারা আপন ভাবত না। জঙ্গল খুঁজে যেসব বড় অদ্ভুত গাছ দেখত সেই সবের পুজো করত তারা, বিপদে সহায়তা চাইত, উৎসর্গ করত নিজেদের খাবার। কিন্তু একটা সময় পর তারা বুঝতে পারে তাদের খারাপ সময় কিংবা বিপদে গাছগুলো কোনো সাহায্য করে না। তখনই গোষ্ঠীর মানুষেরা জঙ্গলের খুব ভেতরে একদিন শিকারে গিয়ে একটা বড় গাছের শিকড়ের পাশে সৃষ্টি হওয়া কোটরের মাঝে সন্ধান পায় কিছু বিভৎস ভয়ঙ্কর মূর্তি। একবার ওগুলোর দিকে তাকাতেই ভয়ে তাদের বুক কেঁপে ওঠে। অনুভব করে তারা এমন শক্তিশালী শক্তির উপলব্ধি তারা এর আগে কখনো করেনি। মূর্তিগুলো এখানে কারা রেখে গিয়েছে তারা দল ভেদে উপস্থিত হয় সেখানে। মূর্তিগুলো তাদের গ্রামের কাছাকাছি জঙ্গলের অংশে নিয়ে গিয়ে লুক্কায়িত গুপ্ত এবং সুন্দর একটি জায়গায় মূর্তিগুলো স্থাপিত করে। এক প্রকার ভয়েই নিজেদের গ্রামে নিয়ে যেতে পারেনি ওগুলোকে। এরপর গোষ্ঠীর কেউ কেউ স্বপ্নে দেখতে লাগলো এইসব মূর্তিগুলোকে। মূর্তিগুলোর পেছন থেকে এক গায়েবী কণ্ঠ তাদের নানান আদেশ উপদেশ দিতে লাগলো। বলল গোষ্ঠীর লোকেরা যাতে মূর্তিগুলোর পুজো করা আরম্ভ করে, তার প্রতিদানে পাবে তারা এমন কিছু যা তাদের কল্পনাতীত। মূর্তিগুলোর দিকে তাকালে এমনিতেও তাদের মনে ভয় আর ভক্তি কাজ করে। তাই দ্রুতই সবাই পিশাচ মূর্তিগুলোর উপাসনা করতে লাগলো। নিজেদের নানান চাহিদা ওগুলোর কাছে জানাতে লাগলো। রোগ বিপদের প্রতিকার চাইলো। এক অলৌকিক শক্তিতে ছেয়ে গেল গ্রাম। গোষ্ঠীর লোকেদের সব রকম সমস্যা দূর হতে লাগলো অলৌকিক উপায়ে। তাদের মনের সব ইচ্ছা পূরণ হতে লাগলো। বন্য হিংস্র জন্তুদের আক্রমণে শিকার করতে গিয়ে কেউ না কেউ রুজি হতো। বন্য জন্তুর আধিপত্য কমতে লাগলো। তারা তখন এই মূর্তিগুলোর ক্ষমতার স্তব্ধ মুগ্ধ। অবশ্য তখনও তারা পুরোপুরি পিশাচ পূজারী হয়নি। এরপরেই স্বপ্নাদেশ পেতে লাগলো তারা মূর্তিগুলোর তৃষ্ণা ও ক্ষুধা নিবারণ করতে হবে এই গোষ্ঠীর লোকগুলোকেই। কিভাবে করতে হবে সেই নির্দেশও পেল তারা। প্রথমে বিভিন্ন জন্তু এনে উৎসর্গ করতে লাগলো মূর্তিগুলোর কাছে। এরপরেই জানতে পারলো ওগুলোর উপাসনার জন্য মানুষের রক্ত প্রয়োজন। তারা আতঙ্কিত হয়ে উঠল নিজেদের কথা ভেবে। এরপরেই তারা প্রথম গ্রাম ছেড়ে বের হতে লাগলো। জঙ্গলের আশেপাশের অন্যান্য পাদে ফেলে এখানে ধরে নিয়ে আসতো। পিশাচগুলো এর মধ্যেই গ্রামের লোকদের নানান অলৌকিক শক্তি দান করেছিল। শক্তির লোভ আর দাপটে পিশাচগুলোকে সন্তুষ্ট রাখতে তারা পুরো দমে মানুষ শিকার বের করলো। এরপর গোষ্ঠীর কেউ কেউ স্বপ্নে দেখতে লাগলো এসব মূর্তিগুলোর পেছন থেকে এক গায়েবী কণ্ঠ তাদের নানান আদেশ উপদেশ দিতে লাগলো। বলল গোষ্ঠীর লোকেরা যাতে মূর্তিগুলোর পুজো করা আরম্ভ করে, তার প্রতিদানে পাবে তারা এমন কিছু যা তাদের কল্পনাতীত। মূর্তিগুলোর দিকে তাকালে এমনিতেও তাদের মনে ভয় আর ভক্তি কাজ করে। তাই দ্রুতই সবাই পিশাচ মূর্তিগুলোর উপাসনা করতে লাগলো। নিজেদের নানান চাহিদা ওগুলোর কাছে জানাতে লাগলো। রোগ বিপদের প্রতিকার চাইলো। এক অলৌকিক শক্তিতে ছেয়ে গেল গ্রাম। গোষ্ঠীর লোকেদের সব রকম সমস্যা দূর হতে লাগলো। অলৌকিক উপায়ে তাদের মনের সব ইচ্ছা পূরণ হতে লাগলো। বন্য হিংস্র জন্তুদের আক্রমণে শিকার করতে গিয়ে কেউ না কেউ রুজি হতো। বন্য জন্তুর আধিপত্য কমতে লাগলো। তারা তখন এই মূর্তিগুলোর ক্ষমতার স্তব্ধ মুগ্ধ। অবশ্য তখনও তারা
পুরোপুরি পিশাচ পূজারি হয়নি। এরপরে স্বপ্নাদেশ পেতে লাগলো তারা মূর্তিগুলোর তৃষ্ণা ও ক্ষুধা নিবারণ করতে হবে এই গোষ্ঠীর লোকগুলোকেই। কিভাবে করতে হবে সেই নির্দেশও পেল তারা। প্রথমে বিভিন্ন যন্ত্র এনে উৎসর্গ করতে লাগলো মূর্তিগুলোর কাছে। এরপরেই জানতে পারলো ওগুলোর উপাসনার জন্য মানুষের রক্ত প্রয়োজন। তারা আতঙ্কিত হয়ে উঠল নিজেদের কথা ভেবে। এরপরেই তারা প্রথম গ্রাম ছেড়ে বের হতে লাগলো। জঙ্গলের আশেপাশের অন্যান্য গ্রামের মানুষদের ফাঁদে ফেলে এখানে ধরে নিয়ে আসতো। পিশাচগুলো এর মধ্যেই গ্রামের লোকেদের নানান অলৌকিক শক্তি দান করেছিল। শক্তির লোভ আর দাপটে পিশাচগুলোকে সন্তুষ্ট রাখতে তারা পুরো দমে মানুষ শিকার বের হয় এবং উৎসর্গ করতে থাকে ওদের মূর্তির পায়ে। এক সময় এগুলো উপভোগ করতে থাকে তারা। বর্বর হিংস্র হয়ে ওঠে দিন দিন গোষ্ঠীর লোকেরা আরো শক্তিশালী হয়ে উঠছে। প্রায় প্রতি মাসে এখানে নরবলি হতে লাগলো, কখনো বাচ্চা কখনো বৃদ্ধা, কিশোরী, যুবক যুবতী। দেখতে দেখতে ভয়ানক পিশাচ সাধকের গ্রাম হয়ে ওঠে এটা। স্বপ্নাদেশ পেয়ে আরো অনেক শক্তিশালী পিশাচ শক্তি সাধন না করে তারা। নিজেরাই কাঠ মাটি দিয়ে ওগুলোর মূর্তি তৈরি করে মানুষের রক্তে ভিজিয়ে পূর্ণতা দান করে বাকি পিশাচ মূর্তিগুলোর পাশে স্থাপিত করে। জঙ্গলের এপাশে একটি গ্রামে অস্তিত্ব আছে। কেউ কেউ জানলেও এখানে আসলে কি ঘটে কেউই জানতো না। আশেপাশের গ্রামে তাদের কিছু মানুষ নিখোঁজ হওয়ার পেছনে ওদের হাত থাকতে পারে এটা কল্পনাও আনতে পারেনি কেউ। জঙ্গলটা দুর্গম আর হিংস্র জন্তুতে ভরা ছিল বলে কোনো সাধারণ মানুষও এদিকে আসতো না। প্রায় দীর্ঘ একটি সময় কেটে যায়। জঙ্গলের ও মাথায় এক কৃষক একদিন জঙ্গলে প্রবেশ করে পথ হারিয়ে ফেলে। হাঁটতে হাঁটতে অনেক রাতে চলে আসে জঙ্গলের যেই জায়গাটিতে পিশাচ মূর্তিগুলোর উপাসনা করে গ্রামের লোকেরা। সেখানে দূর থেকে সে আলো দেখে আর মানুষজনের চিৎকার চেঁচামেচি শুনে সেদিকে এগিয়ে যায়। ভাবে জঙ্গলের এত ভেতরে রাতে কারা কি করছে। লুকিয়ে লুকিয়ে সেখানে গিয়ে যা দেখলো তা দেখে তাকে স্তব্ধ করে দিল। বিশাল আকৃতির কয়েকটা ভয়ঙ্কর মূর্তি। ওগুলোর সামনে হাত পা বাঁধা তিনজন মানুষ হাঁটু মুড়ে বসে আছে। অদ্ভুত পোশাক, মুখে শরীরে নানান রকম উল্কা আঁকা। কয়েকজন মানুষ তাদের ঘিরে আছে, হাতে ধারালো অস্ত্র। বসে থাকা লোকগুলো নেশার ঘুরে গোঙাচ্ছে। হঠাৎ করে কেঁপে উঠল মূর্তিগুলো। উল্কা আঁকা লোকগুলো কিছু একটা বলে চেঁচিয়ে উঠলো। এরপরে অস্ত্রগুলো নামিয়ে আনলো লোকগুলোর ঘাড় বরাবর। মাথা দেখ শরীর আলাদা হয়ে গেল তিনজনেরই। আনন্দে হই হই করে উঠলো লোকগুলো। বিস্ময়ে লোকটা স্তব্ধ হয়ে গেল। উল্টো ঘুরেই ছুটতে লাগলো লোকালয়ের দিকে। রাত পেরিয়ে পরদিন রাতে সে গ্রামে ফিরল। তার অবস্থা তখন ভয়ানক কাহিল। গ্রামের লোকেদের কাছে সে বলল জঙ্গলে কি দেখেছে সে। সবাই আতঙ্কিত হলো এবং অবিশ্বাস্য লাগলো ঘটনাটা। কিন্তু তার কয়েক ঘন্টা পরে সে মারা গেল। এরপর চারদিকে ছড়িয়ে পড়লো জঙ্গল নিয়ে এই গুঞ্জনটা। কিন্তু কেউই দিনে রাতে গভীর জঙ্গলে প্রবেশ করে কথাটা সত্যতা নিশ্চিত করার সাহস পেল না। পিশাচ গ্রামের তখন পুরোপুরি বর্বরতার যুগ। এক গ্রাম থেকে বেশি মানুষ তারা ধরে আনে না। জানে একবার আতঙ্ক সৃষ্টি হলে অন্য সব গ্রামের মানুষেরা মিলিত হবে একটি দলে, তখন তাদের বিপদ। তাই দূরের গ্রামগুলো থেকে তারা মানুষ শিকার করে। আজ তেমনি তিনজন মানুষ ধরে আনা হয়েছে, দুইজন পুরুষ এবং একজন যুবতী। গোত্র প্রধান অমন এলেন লোকগুলোকে দেখতে। যুবতী মেয়েটিকে দেখে একবারে স্তব্ধ হয়ে গেলেন। এত রূপবতী মেয়ে সে এই প্রথম দেখলো। মেয়েটার পরনেও ঠিকঠাক মতো পোশাক নেই। প্রবল আকর্ষণ বোধ করলো মেয়েটার প্রতি আমন। সে বলল উৎসর্গের আগে মেয়েটাকে কিছুক্ষণের জন্য নিয়ে যাবে সে। কেউ খুশি না হলেও গোত্রপ্রধানের সাথে ঝামেলা করলো না। আমন যুবক বয়সী নতুন গোত্রপ্রধান, আর বড় ভাই গত 1 মাস আগে ঘুমের ভেতর মারা গিয়েছে। আমন সবাইকে বলে পিশাচ দেবতার সাথে বেইমানি করতে চেয়েছিল তার বড় ভাই, তাই তাকে অলৌকিক শক্তি হত্যা করেছে এবং এখন থেকে সেই গোত্রপ্রধান। তার বড় ভাইয়ের স্ত্রী অবশ্য অভিযোগ করেছিল আমনই নাকি কি এক শক্তি বলে ক্ষমতার লোভে তার বড় ভাইকে খুন করেছে। এরপর থেকে তার বড় ভাইয়ের স্ত্রী এবং একমাত্র কন্যাকে আর কেউ খুঁজে পায়নি। হাজার হোক গোত্রপ্রধানের বিরোধিতা করা চলে না। মেয়েটাকে তার ঘরে জোর করে টেনে নিয়ে যায় আমন। স্ত্রীকে ঘর থেকে বের করে দেয়। গভীর রাত পর্যন্ত আবদ্ধ থাকে সে মেয়েটিকে নিয়ে ঘরটিতে। আজ উৎসর্গের রাত। গোষ্ঠীর বাকি লোকেরা উৎসর্গের জন্য মেয়েটিকে নিতে আসলে এমন জানায় যে সে এই মেয়েটিকে বিয়ে করবে। ওকে কিছুতেই বলি দেওয়া যাবে না। আমন নিজেও জানে আজ রাতে
তিনজন লোককে বলি না দিলে পিশাচদের পক্ষ থেকে কঠিন বিপদ নেমে আসবে। সে নিজেই ক্ষমতার লোভে একাকী নিজের বড় ভাইয়ের স্ত্রী, কন্যা এবং এই গ্রামেরই তার বিরোধী এক লোককে কিছুদিন আগে গোপনে বলি দিয়েছে। সেই ঘোষণা করলো উৎসর্গতে কোনো বাধা নেই। এই মেয়েটার বদলে সে তার আগের স্ত্রীকে উৎসর্গ করলো পিশাচের উদ্দেশ্যে। সকলেই হতভম্ব হয়ে গেল আমনের এমন নিষ্ঠুরতা দেখে। নিজেদের লোককে তারা এর আগে প্রকাশ্যে বলি দেয়। আমনের বড় ভাইয়ের সময় তার গুরুতর অন্যায় ছিল। আমনের স্ত্রী হাওমাও করে কাঁদতে লাগলো। সেই রাতে এভাবে উৎসর্গ সমাপ্ত হলো। যুবতী মেয়েটা নতুন করে প্রাণ ফিরে পেয়ে বিহ্বল হয়ে উঠলো এবং আমনের মনোরঞ্জনে ব্যস্ত হয়ে উঠলো। আমন সেই মেয়েটিকে বিয়ে করলো। একইভাবে কয়েক মাস অতিবাহিত হয়ে গেল। মেয়েটাও এর মধ্যে কুষ্টির লোকেদের সঙ্গে মানিয়ে নিয়েছে। সে খুব দরিদ্র পরিবারের আশ্রিতের মতো ছিল এতদিন গ্রামে। এখানে প্রায় মহারানীর মতো সম্মান আর মর্যাদা তার। সকলেই তাকে ভয় পায়। এই লোভে বশীভূত হলো সে। আমন সম্প্রতি সময়ে বেশ হতাশায় ভুগতে লাগলো। তার মনে হতে লাগলো তারা শুধু শুধু কষ্ট করে মানুষ শিকার করে পিশাচগুলোকে উৎসর্গ করে বিপদের ঝুঁকি নিয়ে। সেই তুলনায় পিশাচগুলো তাদের খুব কম উপকার করে। অলৌকিক শক্তিগুলো এখন তার কাছে একঘেয়ে লাগে। সেভাবে এর চেয়ে ক্ষমতাবান কোনো পিশাচ কি আছে যার শক্তি তাকে আরো ক্ষমতাবান করবে? শুধু এই জঙ্গল নয়, আশেপাশের সব জায়গায় তার প্রভাব থাকবে। তার পিশাচগুলো থেকে কমতে থাকে। প্রায় গোপনে অনুসন্ধান করে জঙ্গলের ভেতর লুকিয়ে থাকা কোনো মহান শক্তি। পূজারী গোষ্ঠীর প্রধান আমনের মনে তখন জন্ম নিয়েছে আরো বড় কোনো ক্ষমতার লোভ। তার নতুন স্ত্রীর সাথে প্রায়ই আলোচনা করে তারা যেসব পিশাচদের পুজো করে ওগুলো কোনোটাই সর্বশক্তিমান নয়। তার স্ত্রীও তাকে সমর্থন করে এবং বলে জঙ্গল অনুসন্ধান করলেই হয়তো এর চেয়ে শক্তিশালী কোনো শক্তির খোঁজ পাওয়া যাবে যা তাদের পুরো অঞ্চলের সবচেয়ে ক্ষমতাবান মানুষ করে দেবে। জঙ্গলে গোপন অনুসন্ধান চালিয়ে যায় এমন কোনো শক্তির তার বিশ্বস্ত অনুগত কিছু লোক নিয়ে। দীর্ঘদিন এভাবে কাটতে থাকে। কোন ও নতুন অলৌকিক শক্তির সন্ধান পায় না সে। প্রতি মাসে অবশ্য 3টি করে নরবলি দিতে হয় তাদের পিশাচ মূর্তিগুলোর উৎসর্গ করে। তবে আশেপাশের সব গ্রামের মানুষেরাই এখন অনেক সতর্ক। তবুও পিশাচ হতে প্রাপ্ত অলৌকিক সম্মোহন শক্তির প্রভাবে শিকার জোগাড় করতে তেমন বেগ পেতে হয় না ওদের। তাদের গ্রামের পাশে যে নদী রয়েছে তা ভয়ানক খরতর, তাই নদীর ওপারে তারা তেমন একটা যায় না। আর ওপার থেকে কারো আসার প্রশ্নই ওঠে না। গোষ্ঠীর কয়েকজন নারী নদীর পাড়ে দিকে বসে কিছু কাজ করছিল। এমন সময় অবাক হয়ে দেখলো একটা ছোট নৌকা এসে ভিড় করলো নদীর পাড়ে। এর খরস্রোতা নদীতে এত ছোট নৌকা দিয়ে কে এলো? নৌকার কোনো মাঝি নেই। পুরো প্রভুবতী একজন নারী নেমে এলো নৌকার। পরনে চমৎকার শাড়ি কাপড়, গা ভর্তি স্বর্ণালঙ্কার। ধীরে ধীরে মহিলাগুলোর দিকে এগিয়ে এলো সে। এই অপরিচিত রমণী তাদের ভাষা জানেন। রূপবতী রমণী তাদের অনুরোধ করলেন এখানকার গোষ্ঠী প্রধান আমনের কাছে তাকে নিয়ে যেতে। তারা কোনো উত্তর দিতে পারলেন না মুখ দিয়ে। রমণীকে নিয়ে আমনের কুঠিরের সামনে হাজির হলেন। আমনের স্ত্রী সন্তান সম্ভবা, তাই সে বর্তমানে ভিন্ন কুঠিরে রয়েছে। মেয়েগুলোর ডাকে আমন বেশ বিরক্ত হয়ে বাইরে বেরিয়ে এলো। ভেতরে কারো সঙ্গ উপভোগ করছিল সে, তার বসা দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু বাইরে বেরিয়ে এক মুহূর্তের জন্য তার মুখাবয় বদলে গেল। সে যেন মুগ্ধতায় স্তব্ধ হয়ে এলো। রূপবতী মেয়েটার থেকে চোখ ফেরাতেই পারছে না। মেয়েটাই প্রথম মুখ খুলল। আমার সম্মান জানবে না আমন, আমি ভেতরে আসতে পারি? আমন চোখ ইশারা করতে গোষ্ঠীর মেয়েগুলো চলে গেল। একবার নিজের কুঠিরে উকি দিল। ওখান থেকে ছুটে বেরিয়ে এলো আরো 2জন মেয়ে। গায়ের পোশাক দেখেই বোঝা যাচ্ছে ওরা কারা। একটু যেন লজ্জা পেল আমন। এরপর আমন্ত্রণ করলো সে, আসো ভেতরে। মেয়েটা ধীরে ধীরে ঘরে প্রবেশ করলো। একটা আসন দেখতে পেল, প্রবেশন করলো। আমনের চোখ ঘুরে বেড়াচ্ছে মেয়েটার পুরো শরীর। এরপর কিছুটা কাছে ঘেঁষে প্রশ্ন করলো, কে তুমি? মেয়েটা লাজুক কণ্ঠে উত্তর দিল, আমি শুনেছি আপনি নাকি এক মহান শক্তির অনুসন্ধান করেছেন। আমি তারই দূত। চমকে উঠল আমন। এক মুহূর্তে মোহ আর ঘোর কেটে গেল। এতক্ষণ থেকে মনে কামনাও উবে গেল। মেয়েটা এটা জানলো কি করে? তার কণ্ঠ কিছুটা কঠোর শোনালো, তোমার কথা কিছুই বুঝতে পারছি না। আমি এই জঙ্গলের মহান শক্তির আদেশে এখানে এসেছি। তিনি অন্তর্যামী। আপনার অনুসন্ধানের খবর তিনি রাখে। আপনার মতো একজন স্বপ্নবাজ গোষ্ঠী প্রধানের প্রভু হওয়ার একমাত্র যোগ্য তিনি।
আমন একটু বাইরে বেরিয়ে এদিক সেদিক খুঁজে দেখলো কেউ আছে কি না। সে যে তাদের এই পিশাচ দেবতাগুলোর পূজা আর করতে চায় না, এই খবর কেউ জানলে বিপদ ঘটে যাবে। ঘরে আবার প্রবেশ করে সেই মেয়েটাকে বলে, তুমি আসলে কি চাও? আপনারা এক অশুভ শক্তির আরাধনা করছেন, যা কিনা জঙ্গলের প্রচলিত প্রথার বিরুদ্ধে, যা কিনা আপনাদের হাতকে করে রক্তাক্ত। সামান্য শক্তি আর ক্ষমতার লোভে আপনারা নিজেরাও পিশাচে রূপান্তরিত হয়ে যান। ভবিষ্যতে আপনাদের জন্য অপেক্ষা করছে ভয়ানক বিপদ। দীর্ঘদিন আগে এই জঙ্গলের প্রাচীন পবিত্র শক্তি হত্যা করেছিল আশেপাশের সমস্ত অশুভ শক্তিকে, বন্দী করে রেখেছিল মূর্তির ভেতরে। আপনারা তা আবার পুনরায় জাগ্রত করেছেন। আপনাদেরই আবার তাই এই পিশাচ শক্তিকে ধ্বংস করতে হবে। পুনরায় প্রাচীন পবিত্র শক্তির রাজত্ব চলবে এখানে। আমন বেশ বিরক্ত হলো এইসব আজগুবি তত্ত্ব কথা শুনে। আমার তো মনে হয় না তোমার মতলব এত সাদাসিধে। আমাদের কি লাভ হবে তোমার পবিত্র শক্তিকে পুজো করে, এই পিশাচ শক্তিকে ধ্বংস করে? আর তোমার পবিত্র শক্তি কেমন ক্ষমতাবান যে এই অশুভ শক্তিকে ধ্বংস করতে আমাদের সাহায্য লাগবে? সে আগে একবার পারলে এখন নিজেই কেমন পারছে না। শক্তির উৎস মানুষের ভোগ। শক্তি আর শক্তি দ্বন্দ্ব ভয়ানক বিপজ্জনক। তাই মানুষ যেটা খুব সহজে করে তা পবিত্র শক্তির করতে বিশাল আয়োজন প্রয়োজন। যাই হোক, এটা আপনার বিষয়, আমি শুধু তার দূত। আমি এখন চলে যাব। তুমি কিভাবে এসেছো? নৌকায়? আশ্চর্য, এই নদীতে নৌকা? তুমি অপেক্ষা করো এখানে, তোমার যাওয়ার হচ্ছে না কোথাও। তোমার পবিত্র শক্তির ক্ষমতা পরীক্ষা করব আমি। এই বলেই আমন কুঠির থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পরেই গোষ্ঠীর কয়েকজন লোক এসে মেয়েটিকে জানালো তার নৌকা নদীর ঢেউয়ের ধাক্কায় ভেঙে গিয়েছে। আমন তাকে এখানেই রাতে থাকতে বলল। মেয়েটার বুঝতে বাকি রইল না, লোকটা তার যাওয়ার পথ রোধ করার চেষ্টা করছে। আশ্চর্য বোকা তো! সে রাতে অপরিচিত এই রমণীতে থাকতে হলো গোষ্ঠীর প্রধান আমনের কুঠিরে। গোষ্ঠীর সকালে কৌতূহলী হয়ে উঠেছিল মেয়েটিকে নিয়ে। আমন তাদের কোনো কৌতূহলতা দূর করল না এবং মেয়েটির সঙ্গে কাউকে দেখাও করতে দিল না। আমনের স্ত্রী রেগে প্রতিবাদ করতে এলে মেয়েটাকে আটকে রাখাতে আমন হুমকি দিল, সে বাড়াবাড়ি করলে আগের স্ত্রীর মতো তাকেও বিসর্জন দিতে সময় লাগবে না তার। রাতে এসে হাজির হলো আমন তার কুঠিরে। জানালো সে যদি আমনকে বিয়ে করে তবে সে পিশাচ দেবতাদের পুজো করা বন্ধ করবে আর তার প্রভুর বলা কথা মতো কাজ করবে। মেয়েটার চেহারায় ভয় বা আশঙ্কার কোনো চিহ্নও ছিল না, শুধু সে স্পষ্টভাবে জানালো সে প্রভুর শিষ্য। পারিবারিক বন্ধনে জড়ানোর অনুমতি তার নেই। আমান পৈশাচিক হাসি হাসলো, বলল তার জন্য দুটো রাস্তা খোলা রয়েছে। একটা রাস্তা অবশ্য তাকে মুক্তি দেবে না, হয় আমানকে বিয়ে করবে সে, নয়তো আগামী বিসর্জনে তার রক্ত উৎসর্গ করা হবে পিশাচ গুলোকে। এই প্রথম আমান মেয়েটার চোখে ভয় দেখলো। মেয়েটা জানালো এমন কিছু ঘটলে ভয়ানক বিপদ নেমে আসবে এই গোষ্ঠীর ভেতরে। পবিত্র শক্তি মুখ ফিরিয়ে নেবে তাদের উপর থেকে। আমনের চোখে মুখে কোনো ভয় নেই, শুধু মেয়েটাকে পাওয়ার কামনা। তবে কোনো এক অজানা কারণে জোর করে মেয়েটাকে ভোগ করতে চাইছে না, চাইছে মেয়েটাই যাতে তাকে স্বাগত জানায়। অতিরিক্ত ক্ষমতা আর শক্তির লোভ, পিশাচ পুজোর বন্ধ, এসবের চিন্তা মাথা থেকে অনেকটাই উবে গেছে। মেয়েটা দীর্ঘক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল, এরপর এগিয়ে এলো ধীরে ধীরে আমনের দিকে। চেহারায় অনেকটাই পরিবর্তন ঘটেছে। হালকা হারিকেনের আলোতে ঘরের পরিবেশ রহস্যময় হয়ে আছে। মেয়েটার শরীর থেকে রূপ যেন ঠিকরে বের হচ্ছে, নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে আমন। মেয়েটা একদম কাছে চলে এলো তার, বলল আমাকে ভালোবাসো তুমি? আমনের এমন লাজুক রূপ দেখলো গোষ্ঠীর যে কেউ জ্ঞান হারাবে। সে ভয়ে ভয়েই যেন বলল হ্যাঁ, তবে পরীক্ষা দাও। তোমরা যে পিশাচকে পুজো করো ওখানে 7টি মূর্তি রয়েছে, একটি বড় এবং 6টি ছোট। তুমি যেটা জানো না, বড় পিশাচটা পিতা আর বাকিগুলো তার সন্তান। তোমরা তাদের জন্যই এই রক্ত উৎসর্গ করো। পারলে লুকিয়ে গিয়ে ওখান থেকে একটা মূর্তি তুলে নিয়ে নদীতে ভাসিয়ে দাও। আমন আটকে উঠে পিছিয়ে গেল। অসম্ভব, ওটার শক্তি সম্পর্কে দেখি কোনো ধারণাই রাখো না তুমি। আমার ভয় হচ্ছে আমরা মনের ভেতরকার কথাও বোধ হয় ওটা জেনে গেছে। যে কোনো মুহূর্তে আমাকে মেরে ফেলবে ওই পিশাচ শক্তি। তোমারও আমার প্রভুর পবিত্র শক্তি সম্পর্কে ধারণা নেই? পরীক্ষা করে ফেলো তাহলে আমার প্রভুর শক্তি। এই বলে মেয়েটা তার শাড়ি খুলে ফেললো। বিস্মিত হয়ে মেয়েটার শরীরের দিকে তাকিয়ে রইল আমন। মনের ভেতর জমে থাকা কাম ভাব এক মুহূর্তে চুপসে। যৌবনের ছিটে ফোটাও নেই মেয়েটার শরীরে। সারা শরীরে জুড়ে কিলবিল করে নড়ছে কালো কালো থোকা থোকা কোষ। ওগুলোর ভেতরে অসংখ্য ছোট ছোট ছিদ্র। এই মেয়ে কোনো নারী কিংবা মানুষ নয়। শরীর ফুরে অনেকগুলো গাছের ছোট শিকড় বেরিয়ে আছে পেট, তন এবং গলার দিক দিয়ে।
টান দিয়ে সেখান থেকে কয়েকটা চিকন শিকড় ছিঁড়ে হাতে নিয়ে দলা পাকিয়ে দড়ির মতো করে একটা মালা বানালো। এরপর পরিয়ে দিল তা আমনকে। শরীরে কিলবিল করতে থাকা কোষগুলো হারিয়ে গেল শরীরের ভিতরে। সেখানে ফুটে উঠল কামনাময় একটি শরীর। মেয়েটা নিজের শরীরে জড়িয়ে নিল আবার কাপড়। আমনকে বলল, যাও, যা বললাম করো, দেখবে আমার প্রভু সুখ। আমনের শরীর কাঁপছে ভয়ানক উত্তেজনায়। সে একটা হারিকেন নিয়ে বেরিয়ে পড়ল জঙ্গলের উদ্দেশ্যে, যেখানে রাখা রয়েছে 7টি পিশাচ মূর্তি। বারবার চারপাশে তাকিয়ে দেখতে লাগলো কেউ তাকে দেখছে কিনা। না, কেউ নেই। আমনের অন্তঃসত্ত্বা স্ত্রী রাগে ফুঁসছিল। তার জায়গা দখল করে নিচ্ছে আরেকটা। সন্ধ্যার পর তাই আমনের কুঠিরের দিকে নজর ছিল তার। রাতে যখন আমন কুটিরে ঢুকলো, তার পুরো শরীর পুড়ে যাচ্ছিল। ইচ্ছা করছিল কুটিরে আগুন ধরিয়ে জীবন্ত অবস্থায় আমন আর ওই মেয়েটাকে পুড়িয়ে মারবে। নিজেকে কিছুটা শান্ত করতে লাগলো সে। মধ্যরাতে আমনকে কুটির থেকে বেরিয়ে চোরের মতো হারিকেন নিয়ে জঙ্গলে ঢুকতে দেখে অবাক হয়েছে। সে ভেবেছিল মেয়েটার সাথে সারা রাত ফুর্তি না করে বের হবে না আমন। সেও একটা হারিকেন হাতে নিয়ে লুকিয়ে লুকিয়ে অনুসরণ করতে থাকলো স্বামীকে। পিশাচ পূজারী গোষ্ঠীর প্রধান আমন হঠাৎ তার কুঠিরে উপস্থিত হওয়া অপরূপ রূপবতী নারীর প্রতি এতটাই আকৃষ্ট হয়ে পড়েছিল কয়েক মুহূর্তে যে তার এমন কোনো হিতাহিত জ্ঞান নেই। সে যে কি ভয়ানক একটা কাজ করতে যাচ্ছে তা সে নিজেও জানে না। সে হারিকেনের আলোতে অনেকক্ষণ পথ চলে হাজির হলো তাদের উপাসনার জায়গায়। ওই তো 7টি মূর্তি রয়েছে ওখানে। আশেপাশে আবার ভালো করে তাকিয়ে দেখলো কেউ নেই। এই প্রথম তার পুরো শরীর কেঁপে উঠল। অনুধাবন করতে পারছে অজানা এক শক্তির ক্ষমতা। পরীক্ষা করার জন্য কত বড় ঝুঁকি নিতে যাচ্ছে সে। যে পিশাচ দেবতারা এতদিন তাদের উপকার করেছে, ক্ষমতা দান করেছে, তাদেরই একজনকে বিসর্জন দিতে যাচ্ছে সে। এমন ক্ষমতাবান পিশাচের সন্তানকে বিসর্জন দেওয়ায় তাদের উপর কিরূপ শাস্তি অভিশাপ নেমে আসতে পারে ভেবেই শরীরের রক্ত বরফ হয়ে যাচ্ছে। পা এগোতে অনীহা করছে। একবার নিজের গলার মালাটার দিকে তাকালো, যেটা মেয়েটা পরিয়ে দিয়েছিল। মন শক্ত হলো তার। ধীরে ধীরে এগিয়ে গেল মূর্তিগুলোর কাছে। সবচেয়ে ছোট মূর্তিটাও প্রায় তার অর্ধেক সমান। সে জানে এটা কত ওজন, তবু ভয়ে ভয়ে ওটাকে জড়িয়ে ধরে উঁচু করতে গেল সে। আশ্চর্যজনকভাবে ওটাকে তার কাছে একটা শেয়ালের বাচ্চার মতো ও ওজন মনে হচ্ছে। কোনো বেগেই পেতে হলো না উঁচু করতে। হারিকেন ফেলে দিয়ে 2 হাতে জড়িয়ে ধরল মূর্তিটা। চারিদিকে নিঃসঙ্গ আধার। হঠাৎই আলো বিচ্ছুরিত হতে লাগলো তার গলার মালা থেকে। পথ চলার জন্য তাই যথেষ্ট। সে ছুটতে ছুটতে চলে এলো নদীর পাড়ে। বস্তির সবাই এখনো ঘুমিয়ে। নদীর কাছে আসতে হৃদকম্পন আবার বেড়ে গেল তার। দ্বন্দ্বে ভুগছে কাজটা সে করবে কিনা। এমন সময়ই পেছন থেকে তার স্ত্রী কণ্ঠ ভেসে এলো, করছেন কি? ওই থামুন। অন্তঃসত্ত্বা হওয়ায় ছোট্ট অসুবিধা হচ্ছে তার, তবুও দ্রুতই আমনের কাছে চলে এলো। ওটা যেখানে থেকে এনেছিলে ওখানে রেখে আসুন। কি ভয়ানক বিপদ ডেকে আনছেন আপনি। তুমি কিছুই জানো না বোকামে। এই পিশাচগুলো সাহায্যের কোনো প্রয়োজন নেই এখন আমাদের। এর যে মহাশক্তি খোঁজ পেয়ে গিয়েছি আমি, সেই শক্তি আমাদের রক্ষা করবে। খেকিয়ে উঠে আমান, তুমি ছলনার কবলে পড়েছ। তুমি নিশ্চয়ই সেই মেয়েটার কথায় এসব কাজ করছো। সে নিশ্চয়ই ছলনা। কোনো নারীর রূপ ধরে আমাদের পথভ্রষ্ট করছে। সবাই আমরা বিপদে পড়ব। তাদের চেঁচামেচির এর সাথে হঠাৎ ঝড় ও হাওয়া বইতে লাগলো। আকাশে মেঘ ডাকছে। বৃষ্টির মৌসুম এটা নয়। গোষ্ঠীর লোকেরা ধীরে ধীরে বের হয়ে আসতে লাগলো কুঠির থেকে। নদীর ধারের কথাবার্তা কানে গেল। হারিকেন হাতে সকালে ছুটে গেল সেদিকে। গোষ্ঠীর প্রধান কি করতে চলেছে বুঝতে পেরে আর্তনাদ করে উঠল ওরা। বারবার উন্নয় করতে লাগলো মূর্তিটাকে পানিতে না ফেলতে। আমনের শরীরে তখন অদ্ভুত এক অনুভূতি। একবার নিজের কুঠিরের দিকে তাকালো। তার অদৃশ্য চোখ বলছে অপরূপ রূপবতী মেয়েটি তার অপেক্ষা করছে। মূর্তিটাকে বিসর্জন দিলেই ওর সঙ্গে তার মিলন ঘটে। এই অঞ্চলের সবচেয়ে ক্ষমতাবান মানুষ হবে সে। ধীরে ধীরে নদীর পানির 2 হাত কাছে চলে এসেছে সে। গোষ্ঠীর লোকেরা তাকে বাধা দিতে ছুটে আসছে। এক মুহূর্তে ঘুরে তাকালো নদীর দিকে। আর কোনো ভাবনা নয়, ছুঁড়ে ফেললো মূর্তিটাকে পানির মাঝে। এক মুহূর্তে স্তব্ধ হয়ে গেল সবাই। শ্বাস নিতে ভুলে গেছে মানুষগুলো। সবাই একসাথে আর্তনাদ করে উঠলো, হায় হায়। ওই মেঘের গর্জনার বাতাস থেমে গেছে। নদীর যেখানটায় মূর্তিটা পড়েছে জায়গাটার পানি
অস্বাভাবিক ভাবে নড়ছে। আমানকে কি একটা শক্তি টেনে নিতে যাচ্ছে। আমানের হুঁশ হলো। সেই গলার মালাটা একটানে ছিঁড়ে পানিতে ফেলে দিল। তারপর দৌড়ে উঠে এলো তীরে। বিস্মিত হয়ে দেখলো নদীর কিনারের সেই জায়গাটার পানি চক্রাকারে ঘুরছে। ঘুরতে ঘুরতে এখানে পানিগুলো সরে গিয়ে সৃষ্টি হলো বিশাল এক গহ্বর। আকাশ থেকে বিচ্ছুরিত হলো আলো। এর মধ্যেই জঙ্গলের ভেতর থেকে ভেসে এলো ভয়ানক এক হুঙ্কার। পিশাচগুলো জেগে উঠেছে না, আবার ভেসে এলো হুঙ্কার। নদীতে সৃষ্টি হওয়া গহ্বর থেকেও যেন প্রতি উত্তর হিসেবে বেরিয়ে এলো অদ্ভুত হুঙ্কার। হচ্ছেটা কি? ভয়ানক ঝড় শুরু হয়ে গেল। ক্রোধে যেন ফুঁসছে প্রকৃতি। সবাই ছুটে পালাতে লাগলো যার যার কুঠিরের দিকে। আমনও তার স্ত্রীকে নিয়ে ছুটতে ছুটতে নিজের কুঠিরে গিয়ে হাজির হলো। কুঠিরের ভেতর ঢুকে দেখলো সেই মেয়েটি নেই। কিন্তু এ কি? ঘরের ভেতর গজু হয়ে দাঁড়িয়ে রয়েছে একটি মোটা খাটো মৃত গাছ। তার কুঠিরে এই গাছ কোথা থেকে এলো? হারিকেনের ঝাপসা আলোয় আমন তার স্ত্রী দুজনেই বিস্মিত হয়ে গাছটার দিকে তাকিয়ে রইল। হঠাৎ খেয়াল করলো গাছটার ছালের একটা অংশ কাঁপছে। সেখান থেকে ফুটো হয়ে বেরিয়ে এলো দুটি চোখ। তার একটু নিচেই বেরিয়ে এলো একটি বিকট মুখ। ভয়ে চিৎকার করে জ্ঞান হারালো আমন ভয়ে মাটিতে বসে পড়লো। গাছের মুখ থেকে একটা পরিচিত কণ্ঠস্বর বেরিয়ে এলো। আমান, তুমি একজন খারাপ মানুষ, তবে আজ তুমি যে কাজ করেছো তার জন্য কখনো অনুতপ্ত হইও না। তুমি পুরো অঞ্চলকে রক্ষা করেছো ওই পিশাচটিকে বিসর্জন করে। তোমাদের উৎসর্গে পিশাচগুলোর শক্তি ক্রমে ক্রমে বেড়ে যাচ্ছিল। আর কিছুদিন তোমরা ওই পিশাচগুলোকে নতুন নতুন মানুষের রক্ত উৎসর্গ করে উপাসনা করতে থাকলে তারা তাদের হারানো সব শক্তি ফিরে পেত, যা কিনা জঙ্গলের মহান শক্তি তাদের কাছ থেকে কেড়ে নিয়েছিল। ক্ষমতা পেয়ে গেলে সব অঞ্চলে নিজেদের ক্ষমতা আর শক্তি বিস্তারিত করবে তারা। সবখানে ছড়িয়ে দিত হিংস্র ক্রোধ আর রক্তারক্তি খেলা। আমি ছলনা, কোনো নারী কিংবা পুরুষ নই। আমি সেই কোনো নির্দিষ্ট আকৃতি। মহান শক্তি আমাকে তৈরি করেছে আমি যে কোনো রূপ ধরে যাতে মানুষকে পথভ্রষ্ট করতে পারি। আর মিথ্যে দিয়ে দীর্ঘদিন আমি এই জঙ্গলে নদীতে কত মানুষকে ভুল পথ দেখে এই অঞ্চলে আসা থেকে আটকেছি। ওই মূর্তিগুলো থেকে দূরে রাখার চেষ্টা করেছি, শুধু ব্যর্থ হয়েছি তোমাদের গোষ্ঠীর লোকেদের আটকাতে গিয়ে। তোমরা ওই পিশাচের শক্তি অনেক বাড়িয়ে দিয়েছ। এতদিন পুজো করে, অনেক চেষ্টা করে আমন তোমার সাথে আমি ছল করতে পেরেছি না। তুমি মহান শক্তির ক্ষমতা নিয়ে কোনো প্রশ্ন করো না, কিন্তু তোমরা যা শুরু করেছ তা তোমাদের শেষ করতে হবে। 7টি পিশাচের একটিকে বিসর্জন দিয়ে তুমি এবং তোমার গোষ্ঠীর লোকেরা ওদের ক্রোধের মুখে পড়লে, কারণ ওদের যেটা তুমি ফেললে নদীতে ওটা পিশাচ শক্তিরই সন্তান। এখন ওই পিশাচ শক্তি ক্রোধে তোমাকে, তোমার স্ত্রীর গর্ভে থাকা সন্তান, স্ত্রী সহ গোষ্ঠীর সবাইকে পৈশাচিক শক্তির বলে ধ্বংস করবে, অভিশপ্ত করবে, আর সৃষ্টি হবে মহা বিশৃঙ্খলা। তখনই আবির্ভাব হবে আমার প্রভু জঙ্গলের মহান পবিত্র শক্তি। সে তখন পুনরায় অভিশপ্ত করে দেবে ওই পিশাচগুলোকে। আমি তোমাকে এই কাজ করতে আদেশ করেছি, তাই আমিও অভিশাপের কবলে পড়েছি। এখন থেকে আমৃত্যু পর্যন্ত একটা কাজ হয়ে যেতে হবে আমাকে, তোমাদেরকেও। এখন ওই পিশাচ শক্তির ক্রোধে তোমাকে, তোমার স্ত্রীর গর্ভে থাকা সন্তান, স্ত্রী সহ গোষ্ঠীর সবাইকে পৈশাচিক শক্তি বলে ধ্বংস করবে, অভিশপ্ত করবে, আর সৃষ্টি হবে মহা বিশৃঙ্খলা। তখনই আবির্ভাব হবে আমার প্রভু জঙ্গলের মহান পবিত্র শক্তি। সে তখন পুনরায় অভিশপ্ত করে দেবে ওই পিশাচগুলো। আমি তোমাকে এই কাজ করতে আদেশ করেছি, তাই আমিও অভিশাপের কবলে পড়েছি। এখন থেকে আমৃত্যু পর্যন্ত একটা কাজ হয়েই থাকতে হবে আমাকে। তোমাদেরকেও এতটুকু কথা বলেই ওটা চোখ মুখ আবার অদৃশ্য হয়ে গেল। চারদিকে ভয়ানক ভূমিকম্প হচ্ছে অনুভব করছে আমান। তার সাথে সমানে ঝড় বয়ে চলেছে। নদীর দিক থেকে আসছে তীব্র ঢেউ আর পানির শব্দ। জঙ্গলের ভেতর থেকে আসছে ভয়ানক রক্ত হিম করা হুঙ্কার, আর গোষ্ঠীর লোকেদের আর্তনাদ আর গুঙ্গানি শোনাতো যাচ্ছেই। কি ভয়ানক পরিণতি হতে চলেছে তাদের বুঝতে বাকি রইল না আমানের। তার স্ত্রী এখনো অচেতন হয়ে পড়ে রয়েছে মেঝেতে। হঠাৎ কেঁপে উঠল তার পেট, ভয়ানক ভাবে জ্ঞান ফিরছে তার স্ত্রী। ওকে, মেয়েটার পেট ছিদ্র করে বেরিয়ে এলো কয়েকটি শিকড়। চিৎকার করে পিছিয়ে গেল আমান। দেখতে দেখতে তার স্ত্রীর শরীরের সমস্ত চামড়া কালো হয়ে গেল, মাথা ফুঁড়ে বেরিয়ে এলো ডাল। কয়েক মুহূর্তের মধ্যেই ঘরের চাল ফুটো করে একটা মোটা গাছে রূপান্তরিত হলো মেয়েটা। তার পাশে দাঁড়িয়ে রয়েছে আরেকটি ছোট গাছ। আমান অনুভব করলো তার শরীর গুলিয়ে উঠছে।
তার পেটের ভেতর, গলায়, শরীরে রক্তের শিরায় শিরায় যেন ছুটে বেড়াচ্ছে হাজার হাজার পোকা। ভয়ানক ব্যথায় গুঙিয়ে উঠছে সে, ফুলে যাচ্ছে তার জ্ঞান, দৃষ্টি শক্তি, বাক শক্তি হারালো সে। লম্বা মোটা প্রাণহীন একটা গাছে পরিণত হলো। পিশাচের অভিশাপে গোষ্ঠীর বাকি লোকেদের অনেকেই তৎক্ষণাৎ গাছে পরিণত হয়। কেউ কেউ ভয়ানক অসুখে আক্রান্ত হয়। শরীরের ভেতর বড় হতে থাকে তাদের মাংস খেকো পোকা, যা শরীরের ভেতর থেকে সব অঙ্গ প্রত্যঙ্গ খেতে খেতে বাইরে বেরিয়ে আসে। মারা যায় তারা। বাকিরা নদী থেকে উঠে আসা ভয়ানক স্রোতের টানে ভেসে যায়। তাদের মধ্যে কয়েকজন হয়তো বেঁচে ছিল, দূর গ্রামে ভাসিয়ে নিয়ে যায় নদীর স্রোতে। এভাবেই ধ্বংস হয় পিশাচ পূজারী গোষ্ঠী। সরাসরি নিজেদের শক্তি, ক্রোধ মানুষের উপর ব্যবহার করায় পিশাচ হারায় তার ক্ষমতা। জঙ্গলের মহাশক্তি তখন অভিশাপ দিয়ে পিশাচ এবং তার 6 পুত্রকে জঙ্গলের গভীর এক স্থানে এনে বৃক্ষে রূপান্তর করে। এরপর কেটে যায় 100 এর কাছাকাছি বছর। পিশাচগুলো ধীরে ধীরে আবার ক্ষমতা ফিরে পেতে থাকে। জন্ম দেয় এক পিশাচ, যে কিনা সকিনাকে বোকা বানিয়ে পুরো গ্রামের সবাইকে ফাঁদে ফেলে এবং পিশাচ শক্তিকে মুক্ত করতে বিকট বৃক্ষের কোটরে জমা করে বেড়াচ্ছে সখানেক মৃত নারীর লাশ। বর্তমান সময় সকিনাদের পুরো গ্রামে এক ভয়ানক চঞ্চলতার সৃষ্টি হয়েছে। গত কয়েক মাসে শুধু তাদের গ্রামে 30 জন নারী নিখোঁজ হয়েছে। গ্রামের কারো মনেই সন্দেহ নেই যে ওই জঙ্গলে গিয়ে নিখোঁজ হয়েছে ওরা। দিনের আলোতে নিখোঁজ নারীদের খুঁজতে গিয়ে বন্যজন্তুর হামলায় শিকার হয়ে মারা গিয়েছে আরো জনের উপর যুবক। কেউ সেই বিকট গাছটি খুঁজে পায়নি, যেটার কথা নারীরা বলে বেড়ায়, যার খোঁজ শুধু নারীরা পায় এবং রাত যা তাদের সব ইচ্ছা পূরণ করে। যুবকদের লাশগুলো পাওয়া গেলেও নিখোঁজ নারীদের কোনো খবরই পাওয়া যাচ্ছে না। আশেপাশের গ্রামগুলোতে উত্তেজনা সৃষ্টি হয়ে গিয়েছে। তাদেরও অনেক নারী নিখোঁজ হয়েছে এই কয় মাসে। সবাই উন্মাদের মতো খুঁজে বেড়াচ্ছে নিখোঁজ মেয়েগুলোকে। সবখানে ওরা প্রচার করতে লাগলো, আর যাতে লোভে পড়ে কেউ জঙ্গলে না যায় এটা বুঝতে কারো অসুবিধা হলো না। কোনো এক অদ্ভুত শক্তি মেয়েগুলোকে রাতের আধারে টেনে নিয়ে যায় জঙ্গলে। সবাই তখন ঘরের নারীদের পাহারা দিতে লাগলো। জঙ্গলের কিনারে দল বেঁধে অবস্থান করতে লাগলো। সন্ধ্যার পর থেকে কোনো নারীকে জঙ্গলের দিকে আসতে দেখলেই জোর করে ধরে বাড়ি পাঠিয়ে দিত। সেই যে শিকড় নিয়ে ফিরে এসেছিল, সেই দিনের পর সকিনা আর একেবারের জন্য জঙ্গলে যায়নি। প্রথম কয়েকদিন অচেনা রূপবান যুবকের জন্য মনটা তার কেমন করে থাকতো। আশা করতো হয়তো হঠাৎ যুবকটা এসে তাকে দেখা দেবে, কিন্তু দিন বয়ে চলল। গ্রামের নারীরা গোপনে উদ্গ্রীব হয়ে উঠলো। নিজেদের মনোবাসনা গাছটার কাছে প্রার্থনা করে পূরণ করে নি। সফলও হতে লাগলো অনায়াসে, কিন্তু এর মধ্যে নিখোঁজ নারীর সংখ্যা বৃদ্ধি পেতে লাগলো। সকিনার মনে কেমন একটা অনুশোচনা বোধ জন্মাতে লাগলো। তার জন্যই তো গ্রামের মহিলারা গাছটার কথা জানতে পারলো। যুবকটা কি কোনো অসৎ উদ্দেশ্য পূরণ করার লক্ষ্যে তাকে ডুব হিসেবে ব্যবহার করে? হয়তো তার বাবা ভালো হয়ে উঠেছে, কিন্তু এর বিনিময়ে বিপদে পড়েছে পুরো গ্রাম। তাছাড়া সে রাতে জঙ্গলের ভেতর জন্তুটা চলে যেতেই যুবকটার আবির্ভাব। যুবকের চলে যাওয়ার পরেই বিশাল সাদা জন্তুটার আগমন। সে গ্রামের মানুষের কাছে ভয়ঙ্কর একটা জন্তুর বর্ণনা শুনে, যা তাদের পোষা প্রাণীগুলোকে হত্যা করতে রাতে এই গ্রামে প্রবেশ করত। ওটার সাথেও তার দেখা জন্তুটার মিল রয়েছে। তবে কি ওই যুবকটাই বহুরূপী? কখনো জন্তু হয়ে যায়, আবার কখনো পুরুষ। এও কি সম্ভব? গ্রামের লোকেরাও আজকাল মনে করে তাদের সব ভোগান্তির পেছনে দায়ী সকিনা। তারা তাই তাকে তিরস্কার করতে প্রায়ই হোসেন মিয়ার বাড়িতে আসে। বিশেষ করে গ্রামের বয়স্করা তাকে ডাইনি, প্রেত পূজারী বলে গালি দিতে থাকে। সকিনার কান্না পেয়ে যায়। সে বুঝে না এর উত্তর কিভাবে দেওয়া যায়। অন্ধকার রাত্রি জঙ্গলের মাঝামাঝি জায়গায় এক মধ্যবয়স্ক নারীর ধর কামড়ে টেনে নিয়ে যাচ্ছে একটা সাদা বিকট জন্তু। জন্তুটার হিংস্র দৃষ্টি অর্ধে বিচ্ছুরিত দুটিতেই সে এগিয়ে গেল বিশাল আকৃতি বৃক্ষের মোটা শিকড়ের পাশে কুটরের ভেতর। বাইরে থেকে দেখে কারো আন্দাজ করার সাধ্য নেই এর ভেতরটা কত বড় আর কত গভীর। নারীর লাশটা আরো 98টি লাশের স্তূপের দিকে ছুড়ে দিল সে। দ্রুত কুটর থেকে বেরিয়ে এসে বিকট একটা হুঙ্কার ছাড়লো সে। এই হুঙ্কার আনন্দের গর্বের। তখনই জঙ্গলের সমস্ত মাটি কম্পিত হয়ে উঠল। আকাশ পুরে একটু আলো বিচ্ছুরিত হতে লাগলো জঙ্গলের এই অংশে। সেই আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে বিকট প্রাণহীন পাতাহীন বৃক্ষটি কেঁপে কেঁপে উঠছে। তার বিকট ছাল খসে পড়ল শরীর থেকে। কিলবিল করতে করতে ওখান থেকে বেরিয়ে এলো অসংখ্য কুল। ওগুলো ফুঁড়ে বের হচ্ছে অসংখ্য ছোট চিকন লম্বা কালো পোকা। সেখানে থেকে বেরিয়ে এলো দুটি ছোট্ট চোখ এবং একটি বৃহৎ আকৃতির চোখ দুটো জল জল করছে। বিশাল একটা চিৎকার করলো সেটা। কম্পিত হলো পুরো জঙ্গল। এরপর তাকালো তার সামনে ঝুঁকে থাকা এক ক্ষুদ্র সৃষ্টি সাদা জন্তুটা। গম গম করে উঠলো ভারী কণ্ঠটা। তুমি দারুণ খেল দেখিয়েছো পুত্র।
আমি যখন সর্বশক্তি আবার ফিরে পাবো, তুমি হবে আমার সবচেয়ে ক্ষমতাবান সন্তান। আবার হুঙ্কার ছাড়লো ওটা। সাথে সাথেই আশেপাশে থাকা আরো কিছু মোটা পাতা প্রাণবিহীন বিকট গাছ কেঁপে ওঠে। ওরাও কিছু বলতে চায়। তুমি 99টি নারী শরীর এখানে জমা করেছো, আর প্রয়োজন একটা। এবার জন্তুটা সারা শরীর কাঁপতে লাগলো। শরীরের লোম, তীক্ষ্ণ নখ অদৃশ্য হলো। ওটা পরিণত হলো একজন সুদর্শন যুবকে। হাঁটু মুড়ে বসে পড়লো। আবার কাপা কাপা কণ্ঠে বিকট গাছটির উদ্দেশ্য করেই বলল, প্রভু মহান শক্তিধর, আমি সব রকম চেষ্টা করেছি, এত বিলম্ব হওয়ার জন্য ক্ষমা চাই। কিন্তু গ্রামের লোকেরা এখন বেশ সতর্ক, এখানে কাউকেই ঢুকতে দিচ্ছে না। আপনার আদেশে আমি সরাসরি তাদের বাধাও দিতে পারি না, এমনকি নিজের খোদাকেও বিসর্জন দিই। লোকালয়ে হামলা চালাইনি আর। কিন্তু মানুষ বড়ই লোভী, তারা কোনো না কোনো পথ বের করেই নেই জঙ্গলের। তাই আপনার উৎসর্গের জন্য নারীর কমতি পড়বে না, যদিও সময় লাগবে, কিন্তু আর একজন নারী হলেই সম্পূর্ণ হবে। হ্যাঁ, কিন্তু আমি জঙ্গলের পথটা বন্ধ করে দিয়েছি, আর কোনো নারী জঙ্গলে প্রবেশ করলেও আমার কাছে পৌঁছাতে পারবে না। তোমারও এর স্বীকার করে আনতে হবে না কাউকে জন্তুর বেশে। মানে প্রভু, বাকি একজন নারী? এখানে 99টি লাশ রয়েছে, কিন্তু এদের একজনও কিশোরী নয়। শেষ নারী আমাদের একজন কিশোরী লাগবে। তুমিই তাকে নিয়ে আসবে লোকালয় থেকে। যুবকের মুখ একদম শুকিয়ে গেল। সে বুঝতে পারলো কার কথা বল। সে চুপসে সেভাবে ঝুঁকে রইল। দেখতে দেখতে ছাল আবার বিকট বৃক্ষটাতে ঢেকে ফেললো। ওটা পরিণত হলো একটি মরা গাছে। যুবক কয়েক মুহূর্তে স্থির, দ্বন্দ্বে দুলে থাকা মন নিয়ে দাঁড়িয়ে রইল। এরপরেই ক্রোধে চিৎকার করে উঠল। মুহূর্ত সময় নিয়ে পরিণত হলো সাদা জন্তুতে। ছুটতে লাগলো লোকালয়ে। সকিনার বাড়িতে তাকে যেতেই হবে, আদেশ লঙ্ঘন করবে না সে। এই শেষ মুহূর্তে গ্রামের মধ্যরাত। সকিনা চমকে ঘুম থেকে উঠলো। কোনো একজনের দরজায় কড়া নাড়া শব্দ। এই রাতে কে এলো ভাবলো। দরজা খুলতে চমকে উঠে পিছিয়ে গেল কয়েক পা। স্বপ্ন দেখছে নাকি সেই যুবকটি দাঁড়িয়ে, যার মোহে একদিন পাগল হয়েছিল সে। পুনরায় তাকে দেখে আবার স্বীকার করতে হলো তাকে। এমন সুদর্শন পুরুষ দুনিয়াতে দ্বিতীয়টি নেই। কি মায়া এই মুখে, এর চেয়ে পবিত্র আর কে হতে পারে। যুবক ইশারা করলো তাকে তার সঙ্গে যেতে। সকিনা সন্তর্পণে ঘর থেকে বেরিয়ে এলো। একটু দূরে গিয়ে আড়াল হলো যুবক। কিশোরী সকিনা তার পাশ। যুবক এগিয়ে গিয়ে আলতো করে সকিনার চিবুক স্পর্শ করলো। বলল, আমাকে ক্ষমা করো, আমি এতদিন আসতে পারি, কিন্তু এখন তোমাকে আমার সাথে জঙ্গলে যেতে হবে। এক ভয়ানক খেলা শুরু করেছি আমরা দুজনে, এর শেষ আমাদেরই করতে হবে। যতজন নারী নিখোঁজ হয়েছে এই অঞ্চলে, এর জন্য দায়ী ওই বিকট গাছ। একটি সাদা জন্তু ওটার সহায়তা করেছে। আরেকটা নারীকে ওরা আটক করতে পারলেই ওদের উদ্দেশ্য পূরণ হবে। জঙ্গলে পিশাচ শক্তি ফিরে পাবে তাদের পূর্ণ ক্ষমতা। তখন শুধু ধ্বংস আর ধ্বংস। তোমার কথার কিছুই আমি বুঝতে পারছি না, বিভ্রান্ত দেখালো সকিনাকে। কিছুই বুঝতে হবে না, তুমি শুধু বিশ্বাস করো আমাকে। আমার সঙ্গে চলো, তুমিই পারবে এই গ্রাম সহ এই অঞ্চলের সবাইকে পিশাচের থেকে রক্ষা করতে। সকিনা দ্বন্দ্বে পড়ে গেল। তার কি উচিত হবে লোকটাকে আবার বিশ্বাস করা? কিন্তু এটিও সত্যি যে সে অনুভব করতে পারছে গ্রামের কোনো বড় বিপদ আসতে যাচ্ছে। তাছাড়া এই যুবকের মধ্যে এমন কিছু একটা আছে যা না করা যায় না। সে যেতে রাজি হলো। যুবক নিঃশব্দে তাকে নিয়ে গ্রামের শেষ মাথায় চলে এলো। এরপর জঙ্গলের যেদিকে তার উল্টো দিকে পথ ধরে হাঁটতে লাগলো। সকিনা অবাক হয়ে জানতে চাইলো, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? এইদিকে তো জঙ্গল নয়, এই পথ দিয়ে জঙ্গলে যাওয়া উচিত হবে না আমাদের। আমরা খালের পাড়ে যাব, ওখান থেকে নৌকা করে একটা নদীতে পড়বো। সেই নদী নিয়ে যাবে একটা বড় নদীতে। ওই নদী ঘুরে পৌঁছাবো জঙ্গলে। আর কোনো প্রশ্ন করো না, আমি সবার ভালো চাই। যুবক আবার চলতে লাগলো। সকিনা তার পিছু পিছু চল। জঙ্গলের শেষ মাথায় গ্রামের শুরুতে এসে হাজির হলো বড় সাদা জন্তুটা। নিচের শরীরটাকে যুবকের শরীরে রূপান্তরিত করলো। কয়েকজন লোক আড়াল থেকে এই পথ পাহারা দিচ্ছিল। তাদের চোখের লক্ষ্যে সে গ্রামে প্রবেশ করলো। সকিনা মেয়েটির প্রতি সে সামান্য মায়া অনুভব করেছিল ঠিক, কিন্তু তা এতটাও গাঢ় নয় যে এতদিনে সব পরিশ্রম বৃথা করে দেবে। মেয়েটাকে কিছু একটা বলে ভুলিয়ে জঙ্গলে নিয়ে যেতে হবে তাকে। নিস্তব্ধ রাত। সকিনার ঘরের সামনে এসে হাজির হলো সে। অবাক হয়ে দেখলো দরজা খোলা। দৃঢ় পায়ে ঘরের ভেতর ঢুকলো। কোথাও সকিনা নেই। এক ঘরে শুধু তার পিতা ঘুমিয়ে রয়েছে। কোথায় গেল সে এত রাতে? বাড়ির আশেপাশে সব জায়গায় খুঁজেও পেল না তাকে। তার ভেতর জন্তুর ক্ষমতা রয়েছে। সে সকিনার ব্যবহৃত একটি জামা শুকলো। এরপর ঝুঁকে মাটির দিকে তাকালো। এই তো পায়ের ছাপ পেয়েছে সে। ওই দিকে চলে গেছে ছাপগুলো। কিছু দূর এগোতেই অবাক হয়ে গেল।
দুজন মানুষের পায়ের ছাপ, একজন সকিনা আরেকজনকে। ওপর পায়ের ছাপটা খুব পরিচিত মনে হচ্ছে। পায়ের ছাপ অনুসরণ করে দ্রুত ছুটতে লাগলো সে। জন্তুর শরীরে ফিরে গেলে বিপদ হবে, তাই মানুষ হয়েই ছুটছে সে। ছুটতে ছুটতে একটা খালের কিনারে এসে হাজির হলো যুবক। ওই তো কিছুটা দূরে একটা নৌকা দেখা যাচ্ছে, নৌকায় উঠছে দুজন নরনারী। আড়াল থেকে আরেকটু এগিয়ে গিয়ে যা দেখলো তাতে পুরোপুরি স্তব্ধ হয়ে গেল সে। সকিনার সাথে একটা যুবক নৌকা, সেই যুবক আর কেউ না, সে নিজেই। হ্যাঁ, তার মতো অবিকল দেখতে একটা যুবক সকিনার সাথে নৌকায় বসে আছে। এ কি করে সম্ভব? পিশাচ পুরুষের প্রতিদ্বন্দ্বী এই জঙ্গলে আর কে আছে যে তার পুত্রের রূপ ধরে এসে তার শিকারকে কেড়ে নিয়ে যাবে ছলনা করে? নাকি তার উপর ভরসা নেই দেখে তার পিতা পিশাচ পুরুষ তার মতোই হুবহু আরেক মানুষ তৈরি করেছে? কিছুই বোঝা যাচ্ছে না। নৌকার দিকে দৃষ্টি রাখলো সে। নৌকার যুবকটা এবার শক্ত করে জড়িয়ে ধরলো সকিনাকে। সকিনা কিছু বুঝে ওঠার আগে জোরে চেপে ধরলো নিজের বুকের সাথে। জ্ঞান হারালো সকিনা। তাকে নৌকা শুইয়ে দিয়ে বইটা হাতে তুলে নিল যুবক। দূর থেকে যুবকটা ছুটে গেল খালের পাড়ে। নৌকায় বসে থাকা যুবকটাও বিস্মিত হয়ে পাড়ের দিকে তাকালো। সে চেঁচিয়ে জিজ্ঞেস করলো, কে তুমি? আমার রূপ ধরেছ কেন? সকিনাকে নিয়ে কোথায় যাচ্ছ? কে তোমার প্রভু? নৌকায় বসে থাকা একই চেহারা যুবক হা হা করে হেসে উঠলো বলল, দেরি করে ফেলেছো বন্ধু। তোমার পিশাচ পিতাকে বলো তোমাদের ধ্বংস আবার হবে। ফিরে এসেছে জঙ্গলের মহান পবিত্র শক্তির সন্তান। বিদায়, ধ্বংসের জন্য প্রস্তুতি নাও। এই বলে ছুটিয়ে দিল সেই নৌকা। পাড়ে দাঁড়িয়ে ছটফট করতে লাগলো উপরে যুবক। পানিতে নামতে তার এত ভয় হচ্ছে কেন বুঝতে পারছে না। ক্রোধে আর্তনাদ করে উঠল সে। পরিণত হলো সেই হিংস্র বিকট সাদা জন্তুতে। দেখতে দেখতে নৌকায় বসে থাকা তার মতো যুবকটা একটি নারীতে রূপান্তরিত হলো। অপরূপ রূপবতী নারী, যা দেখে জন্তুটাও বিস্মিত হয়ে গেল। এটা কি সেই ছলনা যার কারণে এত বছর ধরে অভিশপ্ত হয়ে আছে তার পিশাচ প্রভু? সে না অভিশপ্ত গাছ হয়ে গিয়েছিল, মুক্তি পেল কি করে? নিশ্চয়ই তার প্রভু যেভাবে ধীরে ধীরে অভিশাপ থেকে মুক্ত হচ্ছিল, ছলনাও একইভাবে শতবর্ষে অভিশাপ মুক্ত হয়েছে। নৌকা চলছে তার গতিতে। খালের কিনারা দিয়ে ওটাকে অনুসরণ করে ছুটছে জন্তুটা। খাল পেরিয়ে ছোট নদীতে পড়লো নৌকা। এক মুহূর্তের জন্য জন্তুটার চোখে আড়াল হয়নি নৌকাটি আবার এসে পড়লো খরতর বড় নদীতে। নদীটা জঙ্গলের দিকে গিয়েছে। জন্তুটা অবাক হলো। নৌকার মেয়েটি সকিনাকে নিয়ে একবারও জন্তুটার আড়ালে যাওয়ার চেষ্টা করেনি। পার থেকে শুধু দূরত্ব রেখে চলছে নৌকাটা, যেন জন্তুটা লাফিয়ে ওটার উপর উঠতে না পারে। সকিনার জ্ঞান এখনো ফিরেনি। বইটা হাতে মেয়েটা আর চোখে মাঝে মধ্যে জন্তুটার দিকে তাকিয়ে চুপ ভরা মুচকি হাসি, যা জন্তুটার ক্রোধ আরো বাড়িয়ে দিচ্ছে। হঠাৎ করে জন্তুটা খেয়াল করলো সামনে নদীর আরেকটা পা, যার ফলে সে নৌকাটাকে আর অনুসরণ করতে পারবে না। নৌকাটার সামনে আসতে হলে তাকে ঘুরে অন্য পথ দিয়ে বাঘটা পার হতে হবে। পানিতে নামা অসম্ভব, তবে এতে নৌকাটা চোখের আড়াল হয়ে যাবে কিছুক্ষণের জন্য। সে সর্বশক্তি দিয়ে ডান দিকে নদীর বাঁক বরাবর পুরোটা ছোটে বাঁক শেষের কিনারায় বরাবর সোজা ছোটে আবার বামে ঘুরে বাঁক বরাবর ছুটতে ছুটতে নদীর কিনারায় পৌঁছালো। হতাশ হয়ে চারদিকে চাইলো, কোথায় গেল নৌকাটা? সে ছুটতে লাগলো সামনে বিরামহীন ভাবে। ওটা লুকিয়ে থাকলে ওটাকে খোঁজা তার সাধ্যের বাইরে। সকিনাকে নিয়ে ওটা কি করবে? তার পিশাচ প্রভুই কেন বা সকিনাকে শেষ নারী হিসেবে বিসর্জন দেওয়ার জন্য তাকে চাপ দিল। বিরক্ত হচ্ছে সে, কিন্তু আর কিছু দূর গিয়েই প্রাণ ফিরে পেল সে। যেন ওই তো নৌকাটা দেখা যাচ্ছে। ছুটতে ছুটতে ওখানে গিয়ে হাজির হলো সে। নৌকায় পড়ে আছে সকিনা। ওই মেয়েটা নেই। কোথায় গেল সকিনাকে ফেলে রে? সে ধীরে ধীরে সে মানুষ রূপে ফিরে এলো। নৌকায় পৌঁছাতে হলে পানি দিয়ে সাঁতরে যেতে হবে ওকে, কিন্তু পানিতে নামবে না সে। ডাক দিতে লাগলো সকিনাকে। কয়েকবার ডাকতে জ্ঞান ফিরে এলো মেয়েটার। তন্ত্রা মতো দৃষ্টিতে যুবকের দিকে তাকালো, বলল, আমি কি ঘুমিয়ে গিয়েছিলাম? আমার সারা শরীর ব্যথা করছে কেন? আমি নড়তে পারছি না। কোথায় নিয়ে এলে আমায়? পারে নামাও। যুবক বেকুল হয়ে উঠল। বুঝলো নৌকায় ওঠার পর থেকে আর কিচ্ছু মনে নেই সকিনা। কি একটা বিপদের গন্ধ নাকে আসছে। সে সকিনাকে বলল, তুমি বৈঠাটা একটু ওইদিকে ঠেলো, পারে চলে আসবে নৌকা। সকিনা উঠতে গিয়ে গুঙিয়ে উঠল। অনেক কষ্টে বৈঠার নাগাল পেল। ওটা ঠেলতেই একদম পার ঘেঁষ চলে এলো নৌকা। যুবক লাফ দিয়ে নৌকায় উঠে বসলো। সকিনাকে ধরে উঠাতে গেল। সকিনার মুখটা এক মুহূর্তে শক্ত হয়ে গেল। চোখে মুখে অমানসিক ক্রোধ। করে যুবকের হাত চেপে ধরে তার সাথে নৌকায় বসিয়ে ফেললো।
যুবক ফরকে গেল। কিছু বোঝার আগেই সকিনা নৌকাটার বৈঠা জোরে ধাক্কা দিল। এক ধাক্কাতে নৌকাটা পার হতে আরেকটু দূরে নদীর পানিতে চলে এলো। চারদিকে পানি দেখে বুকটা কেঁপে উঠল যুবকের। বুঝলো শরীরে এক ফোঁটাও শক্তি নেই তার। সকিনা এখনো শক্ত করে তার হাত ধরে আছে। এত শক্তি মেয়েটার হাতে? সকিনা তার চোখে চোখ রেখে বলল, আমি সকিনা নই। ওই যে সকিনা। যুবক আঙ্গুল লক্ষ্য করে একটা গাছের দিকে তাকালো। ওই তো নদীর পাড়েই একটা ঝোপের আড়ালে অচেতন হয়ে পড়ে আছে সকিনা। তাহলে এ কে? মুহূর্তে সকিনার কিশোরীর শরীর বদলে এক প্রাপ্তবয়স্ক যুবতীর শরীরে রূপান্তরিত হলো। চেহারাও বদলে গেল। এই সেই না মেয়ে যে সকিনাকে তার রূপ ধরে নৌকায় তুলে এখানে নিয়ে এসেছে। মেয়েটা বলল, আমি ছলনা, মহান পবিত্র শক্তির শিষ্য। সকিনা মেয়েটা একটা ছল মাত্র। আমার উদ্দেশ্য ছিল তোমাকে এখানে নিয়ে আসা। তুমি সেই হিংস্র পিশাচের পুত্র। তুমি ৯৯ জন নিরীহ নারী সহ অসংখ্য মানুষের মৃত্যুর জন্য দায়ী। পিশাচটা চতুরতা করেই তোমাকে জন্তু এবং মানুষের মিশ্রণে তৈরি করেছে। কেননা এই দুই শ্রেণীকে সরাসরি মহান পবিত্র শক্তি অভিশাপ দিতে পারে না। এই জগতে তুমি সৃষ্টি করেছ মহা বিশৃঙ্খলা, তাও তাই তোমাকে কিছু করা হয়নি। যদিও সবটাই করেছ পিশাচটার আদেশে, কিন্তু ওটা সরাসরি কিচ্ছু করেনি বলে ওটাকে অভিশাপ দেওয়া যায় না। শুধু এই কিশোরী মেয়েটাকে যদি তুমি কোটরে ঢুকাও, তবে পিশাচ ফিরে পাবে আবার সব শক্তি। এটা আমি কি করে হতে দিই? মহান শক্তি আমাকে এই কারণে অভিশাপ মুক্ত করেছে। না, সকিনা কোনো বিশেষ নারী নয়। তার বদলে যে কাউকে কোটরে আটকালেও সে শক্তিই পেত। কিন্তু সে তোমার অনুগত্য পরীক্ষা করতে সকিনাকেই শেষ নারী হিসেবে ঠিক করলো। আর এতেই তোমাকে ফাঁদে ফেলতে আমার সুবিধা হলো। তুমি তার পুত্র। তুমি যদি এখন মারা যাও, তবেই সব পরিকল্পনা ভেস্তে যাবে। ৯৯টি খুনের অভিযোগ যাবে সেই পিশাচ বৃক্ষের এবং তার বৃক্ষ সন্তানদের উপর। মহান পবিত্র শক্তির অভিশাপে ধ্বংস হয়ে যাবে সমস্ত পিশাচ শক্তি। হয়তো অনন্তকালের জন্য নয়, তবে দীর্ঘ একটা সময়ের জন্য। হ্যাঁ, আমিও আবার অভিশপ্ত হব তোমাকে হত্যার অভিযোগে। চিৎকার করে উঠল যুবক। তার চেহারা বদলাতে লাগলো জন্তুর মতো, কিন্তু বড্ড দেরি হয়ে গেল। মেয়েটি লাফিয়ে নেমে শক্ত করে চেপে ধরলো নৌকার কিনারায়। এক মুহূর্তে উল্টে গেল নৌকা। যুবকের মনে হলো তার পুরো শরীরে আগুন ধরে গেছে। নৌকা সহ দুজনেই তলিয়ে গেল পানি। ওখানকার পানি ঘুরতে লাগলো চক্রাকারে। সৃষ্ট হলো মহাগহ্বর। জঙ্গল থেকে একই সময়ে ভেসে এলো মহাহুঙ্কার। আর্তনাদ করে কেঁদে উঠলো পুরো জঙ্গল। যেন নদীর মধ্যে সৃষ্ট গহ্বর থেকে বেরিয়ে এলো আর্তনাদ। ভূমিকম্পে কেঁপে উঠলো চারপাশ। সকিনার জ্ঞান ফিরল। এমন অদ্ভুত হুঙ্কার, ঝড়ের বেগ, ঢেউয়ের গর্জন শুনে চমকে উঠল সে। ভয়ে ছুটতে লাগলো অন্ধের মতো। আকাশ ফেটে পড়তে লাগলো বজ্রপাত। বিশাল আকৃতির পাতা এবং প্রাণবিহীন বৃক্ষের আঘাত করে ওটাকে করে ফেললো টুকরো টুকরো। আর আশেপাশের এরূপ ৬টি গাছ বজ্রপাতে ছিন্ন ভিন্ন হয়ে আগুন ধরে গেল। বড় গাছটা বিশাল অগ্নিকুণ্ডে পুড়ে ছাই হয়ে গেল। কোটরে থাকা ৯৯টি নারীর লাশ। যতক্ষণ না বৃষ্টি এলো, পুড়তে থাকলো জঙ্গল। ছুটতে ছুটতে গ্রামের ভেতর আসতে পারলো শুধু সকিনা। কিন্তু জঙ্গলে যে ভয়াবহ কাণ্ড ঘটে গেল, তার কতটাই তার মাথায় রইল, কতটাই বা যার ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারবে?